গ্রীষ্মকালের রাত। ছাদে উঠেছি একটু হাওয়া খেতে। ছেলেও উঠে এসে গেল। আকাশে অনেক তারা। দুজনে শুয়ে তারা দেখছি। সে বলল, মা, ওই তারাটা দেখো। কত সুন্দর। আমি তাকিয়ে দেখলাম। সে আমার পাশে আরও কাছে এসে গেল। বলল, মা, তুমি এই তারার চেয়েও সুন্দর। রাতের শীতল হাওয়া বইছে। আমার চুল উঠছে। সে আমার চুল ঠিক করে দিল। তারপর বলল, মা, এই তারাভরা আকাশের নিচে আমি তোমার পাশে শুয়ে আছি। আমার মনে হচ্ছে আমরা স্বামী স্ত্রী। আমি উঠে বসলাম। সে আমার হাত ধরে বলল, মা, তুমি রাগ করো না। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। তারার আলো, তার মুখ দেখা যাচ্ছিল। সে আরও বলল, মা, এই অসীম আকাশের মতোই আমার ভালোবাসা তোমার জন্য সীমাহীন। আমি তোমাকে বিয়ে করতে চাই। রাত গভীর হচ্ছে। তারাগুলো আরও উজ্জ্বল হয়ে উঠেছে। সে বলল, মা, এই তারাদের সাক্ষী রেখে আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সুমিত্রা ঘোষ। আমার বয়স ৪৫ বছর। আমার স্বামীর নাম বিকাশ ঘোষ, বয়স ৪৮ বছর। আমাদের ২ সন্তান, রায়হান আর তনিমা। রায়হান ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। তনিমা ১৪ বছর বয়সী, উচ্চ বিদ্যালয়ে যায়। আমি যে কাহিনীটি বলতে যাচ্ছি সেটা আমাদের পারিবারিক জীবনের সবচেয়ে অদ্ভুত ও রহস্যময় অভিজ্ঞতা। এই ঘটনাটি ঘটেছিল গত বছরের জুলাই মাসে। তখন আমাদের গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আমার শ্বশুর বাড়ি চট্টগ্রামের এক প্রত্যন্ত গ্রামে। সেখানে ১০০ বছরের পুরানো একটা বাড়ি আছে। সেই রাতে যখন রায়হান আমাকে ওই কথাগুলো বলছিল, আমি অবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম। তার চোখে এক ধরনের অদ্ভুত আলো জ্বলছিল। আমি ভাবলাম, হয়তো গ্রীষ্মের গরমে তার মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু তার পরের কথাগুলো শুনে আমার সমস্ত শরীর হিম হয়ে গেল। রায়হান বলল, মা, তুমি জানো না আমি আসলে কে? আমি তোমার ছেলে নই। আমি এই বাড়ির পূর্বপুরুষ রামকৃষ্ণ ঘোষের আত্মা। আমি চমকে উঠলাম। তার কণ্ঠস্বর পুরোপুরি বদলে গেছে। এমনকি তার বসার ভঙ্গিও আলাদা হয়ে গেছে। রামকৃষ্ণ? কে সে? আমি জিজ্ঞাসা করলাম। আমি এই বাড়ির প্রতিষ্ঠাতা। ১০০ বছর আগে আমি এই বাড়িতে থাকতাম। তোমার মতো সুন্দর একটি মেয়েকে ভালোবাসতাম। তার নাম ছিল সুমিত্রা। ঠিক তোমার নামের মতোই। আমার মনে হলো যেন কেউ বরফের টুকরো আমার পিঠে ঠেকিয়ে দিল। রায়হানের কথা শুনে আমার সারা শরীর কাঁপতে শুরু করল। তুমি মিথ্যা কথা বলছ। তুমি আমার ছেলে রায়হান। আমি বললাম। না মা, আমি রামকৃষ্ণ। আমি ১০০ বছর ধরে এই বাড়িতে অপেক্ষা করছি আমার প্রেমিকা সুমিত্রার জন্য। আর আজ তুমি এসেছ। তুমিই আমার সুমিত্রা। আমি তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। নিচে যেতে চাইলাম। কিন্তু রায়হান আমার হাত ধরে বলল, যেও না। আমার সাথে এখানেই থেকে যাও। আমি তোমাকে আমার জীবনের সবচেয়ে বড় রহস্য দেখাব। কী রহস্য? আমি জিজ্ঞাসা করলাম। রায়হান ছাদের এক কোণায় গিয়ে একটা পুরানো টালি সরাল। নিচে একটা গোপন সিঁড়ি দেখা গেল। এই সিঁড়ি দিয়ে নিচে নামলে একটা গোপন কক্ষ আছে। সেখানে আমার আসল পরিচয়ের সব প্রমাণ আছে। আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু কৌতূহলও হচ্ছিল। রায়হানের হাত ধরে আমি সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। সিঁড়িটা অনেক গভীরে চলে গেছে। চারদিকে অন্ধকার। শুধু রায়হানের মোবাইলের টর্চলাইটের আলো। অনেকক্ষণ নামার পর একটা বট কক্ষে পৌঁছালাম। সেখানে অনেক পুরানো জিনিস। বই, ছবি, চিঠিপত্র। রায়হান একটা পুরানো আলমারি খুলে কিছু ছবি বের করল। দেখো এই ছবিগুলো। রায়হান আমার হাতে কয়েকটা সাদাকালো ছবি দিল। ছবিগুলো দেখে আমার চোখ ছানাবড়া হয়ে গেল। সেখানে একটি পুরুষ আর একটি মেয়ের ছবি। মেয়েটিকে দেখতে অবিকল আমার মতো। এটা অসম্ভব, আমি বললাম। এই মেয়েটি দেখতে হুবহু আমার মতো। হ্যাঁ, কারণ সেই মেয়েটিই আমার সুমিত্রা। আর তুমি তারই পুনর্জন্ম, রায়হান বলল। আমি আরও ছবি দেখলাম। প্রতিটি ছবিতে সেই মেয়েটি আমার মতোই দেখতে। এমনকি পোশাক পরার ধরনও আমার মতো। এই ছবিগুলো কোথায় পেলে? আমি জিজ্ঞাসা করলাম। এগুলো আমার নিজের তোলা। আমি রামকৃষ্ণ। আমি ফটোগ্রাফার ছিলাম, রায়হান বলল। তারপর সে আমাকে আরও কিছু পুরানো চিঠি দেখাল।
সব চিঠিতে প্রিয় সুমিত্রা লেখা। আর প্রতিটি চিঠিতে রামকৃষ্ণের সই। দেখো, এই চিঠিগুলো আমি তোমাকে লিখেছিলাম। কিন্তু তুমি পড়ার আগেই মারা গেছিলে, রায়হান বলল। আমি একটি চিঠি খুলে পড়তে শুরু করলাম। চিঠিতে লেখা, প্রিয় সুমিত্রা, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি আমার জীবনের সবকিছু। আমি চাই তুমি আমার স্ত্রী হও। কিন্তু তোমার বাবা আমাদের বিয়েতে রাজি নন। তিনি বলেছেন আমি দরিদ্র। কিন্তু আমার কাছে অনেক সম্পদ আছে। শুধু তোমার বাবাকে সেটা বুঝাতে পারিনি। আমি আরও পড়লাম। চিঠিতে লেখা, সুমিত্রা, আমি এই বাড়ির নিচে একটা গুপ্তধন লুকিয়ে রেখেছি। সেই ধন দিয়ে আমরা খুশিতে থাকতে পারব। কিন্তু তুমি চলে গেলে আমার আর কিছু করার নেই। গুপ্তধন? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। রায়হান মাথা নাড়ল। হ্যাঁ, এই কক্ষের আরও গভীরে একটা গোপন স্থান আছে। সেখানে আমি অনেক স্বর্ণ আর রত্ন লুকিয়ে রেখেছি। আমি চিঠিটা আবার পড়লাম। সেখানে আরও লেখা, সুমিত্রা, যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আমার সাথে পালিয়ে যাও। আমি সব আয়োজন করে রেখেছি। আমাদের নতুন জীবন শুরু করব। তাহলে সুমিত্রা কি করেছিল? আমি জিজ্ঞাসা করলাম। রায়হানের চোখে পানি এসে গেল। সে রাজি হয়নি। তার বাবা তাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিল। আমি তার খোঁজে গেলাম। কিন্তু তাকে আর পেলাম না। শুনলাম সে বিয়ের কিছুদিন পরই মারা গিয়েছে। তারপর তুমি কি করলে? আমি জিজ্ঞাসা করলাম। আমি এই বাড়িতে ফিরে এলাম। আর সিদ্ধান্ত নিলাম যে সুমিত্রার জন্য চিরকাল অপেক্ষা করব। আমি একটা তান্ত্রিকের কাছে গিয়েছিলাম। সে আমাকে একটা মন্ত্র দিয়েছিল, যার ফলে আমার আত্মা এই বাড়িতেই থেকে যাবে। আমার মাথা ঘুরতে শুরু করল। এত অদ্ভুত সব কথা। কিন্তু ছবিগুলো দেখে আমার বিশ্বাস হচ্ছিল। তুমি সত্যিই রামকৃষ্ণ? আমি জিজ্ঞাসা করলাম। রায়হান মাথা নাড়ল। হ্যাঁ। আমি 1 বছর ধরে তোমার জন্য অপেক্ষা করেছি। আর এখন তুমি এসেছ। কিন্তু তুমি তো আমার ছেলে। এটা সম্ভব নয়, আমি বললাম। তুমি যখন এই বাড়িতে এসেছিলে তখন থেকেই আমি রায়হানের শরীরে ঢুকে পড়েছি। আমি তোমার কাছে আসার জন্য এই উপায় বেছে নিয়েছি, রায়হান বলল। আমি ভয় পেয়ে গেলাম। তুমি আমার ছেলের শরীর ছেড়ে দাও। না, আমি দিব না। আমি তোমাকে নিয়ে এই বাড়িতেই থাকব। আমাদের নতুন জীবন শুরু হোক, রায়হান বলল। আমি পালানোর চেষ্টা করলাম। কিন্তু রায়হান আমার হাত শক্ত করে ধরে রাখল। ছেড়ে দাও আমাকে, আমি চিৎকার করে বললাম। না। 1 বছর অপেক্ষার পর তোমাকে পেয়েছি। এখন তোমাকে ছাড়ব না, রায়হান বলল। হঠাৎ আমি শুনতে পেলাম উপর থেকে বিকাশের ডাক। সুমিত্রা, তুমি কোথায়? আমি চিৎকার করে বললাম, এখানে। নিচে। কিছুক্ষণ পর বিকাশ ফ্ল্যাশলাইট নিয়ে নিচে নেমে এলো। আমাকে দেখে সে বলল, তুমি এখানে কি করছ? আর রায়হান? রায়হান আমাকে জোর করে এখানে এনেছে। সে নিজেকে রামকৃষ্ণ বলে দাবি করছে, আমি বললাম। বিকাশ রায়হানের দিকে তাকাল। রায়হান, তুমি কি করছ? মায়ের সাথে এমন আচরণ কেন? রায়হান হেসে বলল, আমি রায়হান নই। আমি রামকৃষ্ণ, এই বাড়ির মালিক। বিকাশ অবাক হয়ে বলল, কি বলছো তুমি? তুমি আমার ছেলে। না, আমি তোমার ছেলে নই। আমি এই বাড়ির পূর্বপুরুষ। আমি সুমিত্রাকে নিয়ে এখানেই থাকব, রায়হান বলল। বিকাশ আমার কাছে এসে বলল, চলো, এখানে থেকো না। আমি বিকাশের হাত ধরে উঠে দাঁড়ালাম। কিন্তু রায়হান আমাদের পথ আটকে দাঁড়াল। তোমরা কোথাও যেতে পারবে না। সুমিত্রা এই বাড়িতেই থাকবে, রায়হান বলল। বিকাশ রায়হানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমরা তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করলাম। কিন্তু রায়হান আমাদের পিছু পিছু আসছিল। তোমরা পারবে না। আমি তোমাদের এই বাড়ি থেকে বের হতে দেব না, রায়হান চিৎকার করে বলল। আমরা যখন ছাদে উঠলাম দেখি তনিমা ভয়ে কাঁপছে। সে আমাদের দিকে ছুটে এসে বলল, মা, ভাইয়ার কি হয়েছে? সে এত অদ্ভুত আচরণ করছে কেন? তুমি ঘরে গিয়ে দরজা বন্ধ করে থাকো, আমি তনিমাকে বললাম। তনিমা ভিতরে চলে গেল। আমি আর বিকাশ রায়হানের সাথে কথা বলার চেষ্টা করলাম। রায়হান, তুমি আমার ছেলে। এসব কি বলছো? বিকাশ বলল। রায়হান হাসতে শুরু করল। আমি তোমাদের ছেলে নই। আমি রামকৃষ্ণ ঘোষ, এই বাড়ির আসল মালিক। তাহলে রায়হান কোথায়? আমি জিজ্ঞাসা করলাম। সে আমার ভিতরেই আছে।
কিন্তু এখন আমি তাকে নিয়ন্ত্রণ করছি, রায়হান বলল। আমি ভয় পেয়ে গেলাম। এটা কি ভৌতিক কিছু নাকি রায়হানের মানসিক সমস্যা? বিকাশ রায়হানের কাঁধে হাত রেখে বলল, বাবা, তুমি আমার ছেলে। তোমার নাম রায়হান। তুমি ঢাকা ইউনিভার্সিটিতে ইংরেজি সাহিত্য পড়ো। তুমি আমার আর সুমিত্রার ছেলে। রায়হান মাথা নাড়ল। না, তুমি মিথ্যা বলছ। আমি রামকৃষ্ণ। হঠাৎ রায়হানের চোখ বন্ধ হয়ে গেল। সে মাটিতে বসে পড়ল। কিছুক্ষণ পর সে চোখ খুলে আমাদের দিকে তাকাল। মা, আমি এখানে কি করছি? আর এসব জিনিস কি? রায়হান চারদিকে তাকিয়ে বলল। আমি বুঝলাম রায়হান স্বাভাবিক হয়েছে। আমি তার কাছে গিয়ে বললাম, তুমি কেমন অনুভব করছ? আমার মাথা ব্যথা করছে। আর মনে হচ্ছে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, রায়হান বলল। তুমি আমার নাম কি জানো? আমি জিজ্ঞাসা করলাম। তুমি আমার মা। সুমিত্রা ঘোষ, রায়হান বলল। আর তোমার নাম কি? বিকাশ জিজ্ঞাসা করল। আমার নাম রায়হান। রায়হান ঘোষ। আমি তোমার ছেলে, রায়হান বলল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। রায়হান স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু আমার মনে এখনো অনেক প্রশ্ন। সেই গোপন কক্ষ, ছবিগুলো, চিঠিগুলো, এসব কি? পরদিন সকালে আমি একা নিচে নেমে দেখলাম গোপন সিডিটা এখনো আছে। আমি নিচে গিয়ে সব দেখলাম। ছবিগুলো, চিঠিগুলো সব আছে। আমি কয়েকটি চিঠি উপরে নিয়ে এলাম। বিকাশকে দেখালাম। সেও অবাক হয়ে গেল। এই মেয়েটি সত্যিই তোমার মতো দেখতে, বিকাশ বলল। তাহলে এই রামকৃষ্ণের গল্প কি সত্যি? আমি জিজ্ঞাসা করলাম। আমরা গ্রামের বয়স্ক লোকদের কাছে জিজ্ঞাসা করলাম। তারা বলল, হ্যাঁ, এক সময় এই বাড়িতে রামকৃষ্ণ নামে একজন থাকত। সে একটি মেয়েকে ভালোবাসত। কিন্তু তাদের বিয়ে হয়নি। পরে রামকৃষ্ণ উধাও হয়ে গিয়েছিল। আর সেই মেয়ের নাম কি ছিল? আমি জিজ্ঞাসা করলাম। সুমিত্রা। তার নাম ছিল সুমিত্রা দত্ত, বৃদ্ধ লোকটি বলল। আমার শরীর কেঁপে উঠল। সুমিত্রা! আমার নামের সাথে মিলে গেছে। আর সেই সুমিত্রার কি হয়েছিল? বিকাশ জিজ্ঞাসা করল। সে অন্য জায়গায় বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের কিছুদিন পরই সে মারা গিয়েছিল, বৃদ্ধ লোকটি বলল। আমি আর বিকাশ চোখাচোখি করলাম। এটা কি কাকতালীয় ব্যাপার নাকি সত্যিই কোনো ভৌতিক ব্যাপার? সেই দিন সন্ধ্যায় আমি রায়হানকে জিজ্ঞাসা করলাম, তুমি কি গতকাল রাতের কোনো কিছু মনে করতে পারো? না মা। আমার মনে পড়ছে আমরা ছাদে তারা দেখছিলাম। তারপর আর কিছু মনে নেই। সকালে বিছানায় ঘুম ভাঙল, রায়হান বলল। তুমি আমাকে কিছু অদ্ভুত কথা বলেছিলে, আমি বললাম। কি ধরনের কথা? রায়হান জিজ্ঞাসা করল। আমি তাকে সব বিস্তারিত বললাম। রায়হান শুনে অবাক হয়ে গেল। আমি এমন কথা বলেছি? এটা অসম্ভব। আমি কখনো তোমার সাথে এমন আচরণ করতে পারি না, রায়হান বলল। কিন্তু তুমি বলেছিলে। এমনকি তুমি নিজেকে রামকৃষ্ণ বলে দাবি করেছিলে, আমি বললাম। রায়হান মাথা নাড়ল। আমার কিছুই মনে নেই। হয়তো আমি ঘুমের মধ্যে কথা বলেছি। কিন্তু আমার মন বলছিল এটা ঘুমের মধ্যে কথা বলা নয়। এর পিছনে আরও গভীর কিছু আছে। সেই রাতে আমি আর ঘুমাতে পারলাম না। বারবার সেই ছবিগুলোর কথা মনে পড়ছিল। যে মেয়েটি আমার মতো দেখতে। পরদিন আমি একা সেই গোপন কক্ষে গেলাম। আরও ভালো করে সবকিছু দেখার জন্য। সেখানে আমি আরও অনেক চিঠি পেলাম। প্রতিটি চিঠি সুমিত্রার নামে লেখা। একটি চিঠিতে লেখা, প্রিয় সুমিত্রা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। কিন্তু তোমার পরিবার আমাদের বিয়েতে রাজি নয়। আমি একটা উপায় বের করেছি। আমি তান্ত্রিক বিদ্যা শিখেছি। এর মাধ্যমে আমি চিরকাল তোমার জন্য অপেক্ষা করতে পারব। আরেকটি চিঠিতে লেখা, সুমিত্রা, যদি এই জন্মে আমাদের মিলন না হয়, তাহলে পরবর্তী জন্মে অবশ্যই হবে। আমি প্রতিজ্ঞা করছি যে তোমাকে খুঁজে বের করব। এই চিঠিগুলো পড়ে আমার গা শিউরে উঠল। রামকৃষ্ণ সত্যিই তান্ত্রিক বিদ্যা শিখেছিল। আমি আরও খুঁজতে লাগলাম। একটা পুরানো বইয়ের মধ্যে আমি একটা কাগজ পেলাম। সেখানে একটা মন্ত্র লেখা। আর লেখা, এই মন্ত্র পড়লে আত্মা দেহ ছেড়ে যাবে না। চিরকাল এই স্থানে থেকে যাবে। আমি ভয় পেয়ে গেলাম। রামকৃষ্ণ সত্যিই এই মন্ত্র ব্যবহার করেছিল। হঠাৎ আমার পিছনে একটা আওয়াজ শুনতে পেলাম। ঘুরে দেখি রায়হান দাঁড়িয়ে আছে। কিন্তু তার চোখের দৃষ্টি আলাদা। সুমিত্রা, তুমি এখানে কি করছ? রায়হান বলল। কিন্তু কণ্ঠস্বর অন্যরকম।
তুমি কে? রায়হান নাকি রামকৃষ্ণ? আমি জিজ্ঞাসা করলাম। আমি রামকৃষ্ণ। আমি তোমাকে এই সব দেখাতে চেয়েছিলাম, যাতে তুমি বুঝতে পারো আমি কতটা তোমাকে ভালোবাসি। রায়হান বলল। তুমি রায়হানের শরীর ছেড়ে দাও। আমি বললাম, না, আমি এই শরীর ব্যবহার করে তোমার কাছে আসব। আমাদের যে ভালোবাসা অসম্পূর্ণ রয়ে গেছে সেটা পূর্ণ করব। রায়হান বলল। আমি পালানোর চেষ্টা করলাম, কিন্তু রায়হান আমার সামনে এসে দাঁড়াল। তুমি পারবে না। আমি ১০০ বছর ধরে অপেক্ষা করেছি। এখন তোমাকে ছাড়ব না। রায়হান বলল। আমি তোমার সুমিত্রা নই। আমি অন্য কেউ। আমি বললাম, না, তুমিই আমার সুমিত্রা। তোমার চেহারা, তোমার নাম, সবকিছু মিলে যাচ্ছে। তুমি তারই পুনর্জন্ম। রায়হান বলল। হঠাৎ উপর থেকে তনিমার চিৎকার শুনতে পেলাম। আমি তাড়াতাড়ি উপরে যেতে চাইলাম। তনিমার কি হয়েছে? আমি জিজ্ঞাসা করলাম। সে ভূত দেখেছে। রায়হান হেসে বলল। আমি দৌড়ে উপরে গেলাম। দেখি তনিমা কোনায় বসে কাঁপছে। বিকাশ তার পাশে বসে তাকে সান্ত্বনা দিচ্ছে। তনিমার কি হয়েছে? আমি জিজ্ঞাসা করলাম। সে বলছে একটা ভূত দেখেছে। একজন বুড়ো মানুষ তার সামনে এসে দাঁড়িয়েছিল। বিকাশ বলল। তনিমা কাঁদতে কাঁদতে বলল, মা, সেই বুড়ো লোকটি আমাকে বলেছিল যে সে রামকৃষ্ণ। সে তোমাকে খুঁজছে। আমার রক্ত হিম হয়ে গেল। তনিমাও রামকৃষ্ণ দেখেছে। সে দেখতে কেমন ছিল? আমি জিজ্ঞাসা করলাম। লম্বা, পাতলা, সাদা চুল, দাড়ি, পুরানো জামাকাপড় পরেছিল, আর তার চোখ থেকে আলো বের হচ্ছিল। তনিমা বলল। আমি রায়হানের দিকে তাকালাম। সে স্বাভাবিক দেখাচ্ছিল। রায়হান, তুমি কিছু দেখেছ? আমি জিজ্ঞাসা করলাম। না মা, আমি তো এতক্ষণ ঘুমিয়েছিলাম। রায়হান বলল। আমি বুঝলাম রামকৃষ্ণ রায়হানের শরীর ছেড়ে দিয়েছে। এখন সে নিজের আসল রূপে ঘুরে বেড়াচ্ছে। সেই রাতে আমরা কেউ ঘুমাতে পারলাম না। বারবার অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল কেউ বাড়িতে হেঁটে বেড়াচ্ছে। মধ্যরাতে আমি একটা কণ্ঠস্বর শুনতে পেলাম। কেউ আমার নাম ডাকছে। সুমিত্রা, সুমিত্রা। আমি জানালার পাশে গিয়ে দেখলাম, নিচে উঠানে একজন বুড়ো লোক দাঁড়িয়ে আছে। চাঁদের আলো, তার চেহারা দেখা যাচ্ছে ঠিক তনিমার বর্ণনার মতোই। সুমিত্রা, নেমে এসো। আমি তোমার জন্য অপেক্ষা করছি, সেই লোকটি বলল। আমি ভয়ে জানালা বন্ধ করে দিলাম, কিন্তু আওয়াজ আসতেই থাকল। তুমি লুকিয়ে থাকতে পারবে না। আমি তোমাকে নিয়েই যাব। পরদিন সকালে আমি বিকাশকে সব বললাম। সে বলল, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু রামকৃষ্ণ তো আমাদের পিছু পিছু আসতে পারে। আমি বললাম, তাহলে আমাদের কিছু একটা করতে হবে। আমি গ্রামের পুরোহিতের সাথে কথা বলবো। বিকাশ বলল। আমরা গ্রামের পুরোহিতের কাছে গেলাম। সব বিস্তারিত বললাম। পুরোহিত শুনে বললেন, এটা একটা অভিশপ্ত আত্মা। একে শান্ত করতে হবে। কিভাবে? আমি জিজ্ঞাসা করলাম। রামকৃষ্ণের মৃতদেহ কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে। তারপর তার সৎকার করতে হবে। পুরোহিত বললেন। কিন্তু ১০০ বছর আগের মৃতদেহ এখনও আছে? বিকাশ জিজ্ঞাসা করল। যদি সে তান্ত্রিক বিদ্যা ব্যবহার করে থাকে, তাহলে তার দেহ নষ্ট হয়নি। সে নিজেকে মমি করে রেখেছে। পুরোহিত বললেন। আমরা আবার সেই গোপন কক্ষে গেলাম। এবার আরও গভীরে খোঁজ করলাম। একটা দেওয়ালের পিছনে একটা গুপ্ত দরজা পেলাম। দরজা খুলে ভিতরে ঢুকলাম। সেখানে একটা শবাগার, আর একটা কাঠের বাক্সে একটা মমি রাখা আছে। এটাই রামকৃষ্ণ। বিকাশ বলল। মমিটার চেহারা অবিকল রেখে গেছে। মনে হচ্ছে সে এখনই জেগে উঠবে। পুরোহিত এসে মমিটা দেখে বললেন, এটাকে পুড়িয়ে দিতে হবে। তাহলে আত্মা শান্তি পাবে। আমরা মমিটাকে উঠানে নিয়ে এলাম। পুরোহিত মন্ত্র পড়তে শুরু করলেন। আমরা আগুন জ্বালালাম। মমিটা পুড়তে শুরু করল। হঠাৎ চারদিকে ঝড় উঠল। মনে হলো কেউ চিৎকার করছে। সুমিত্রা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। আওয়াজটা ক্রমশ কমে এল। মমি সম্পূর্ণ পুড়ে গেল। পুরোহিত বললেন, এখন রামকৃষ্ণের আত্মা শান্তি পেয়েছে। সে আর তোমাদের বিরক্ত করবে না। সেই রাতে আমরা শান্তিতে ঘুমাতে পারলাম। রায়হানও স্বাভাবিক হয়ে গেল। পরদিন আমরা ঢাকায় ফিরে আসার প্রস্তুতি নিলাম। কিন্তু যাওয়ার আগে আমি আরেকবার সেই গোপন কক্ষে গেলাম। সেখানে আমি আরও কিছু জিনিস পেলাম। একটা সোনার হার, কিছু মূল্যবান পাথর।
রামকৃষ্ণের সেই গুপ্তধন। আমি সেগুলো উঠিয়ে নিলাম। এগুলো দিয়ে আমরা তনিমার পড়াশোনার খরচ চালাতে পারব। কিন্তু এক সপ্তাহ পর ঢাকায় এসে আমার মনে হলো কেউ আমাকে ফলো করছে। মাঝে মাঝে মনে হতো কেউ আমার নাম ডাকছে। একদিন রাতে আমি স্বপ্ন দেখলাম। রামকৃষ্ণ আমার সামনে এসে দাঁড়িয়েছে। সুমিত্রা, তুমি আমার ধন নিয়ে গেছ। এখন তোমাকে আমার সাথে আসতে হবে, রামকৃষ্ণ বলল। আমি ভয়ে ঘুম থেকে উঠলাম। পাশে বিকাশ ঘুমিয়েছিল। আমি ভাবলাম হয়তো স্বপ্ন। কিন্তু পরদিন থেকে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। ঘরের জিনিসপত্র নিজে নিজে নড়াচড়া করছে। রাতে অদ্ভুত আওয়াজ হচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছে কেউ বাড়িতে হেঁটে বেড়াচ্ছে। রায়হানও আবার অদ্ভুত আচরণ করতে শুরু করল। সে আমার সাথে অস্বাভাবিক কথা বলছিল। মা, তুমি কেন আমার ধন নিয়ে এলে? একদিন রায়হান জিজ্ঞাসা করল। কোন ধন? আমি জিজ্ঞাসা করলাম। যেগুলো আমি গোপন কক্ষে রেখেছিলাম। সেগুলো আমার, রায়হান বলল। আমি বুঝলাম রামকৃষ্ণ আবার রায়হানের ভিতরে ঢুকে পড়েছে। তুমি রায়হান নাকি রামকৃষ্ণ? আমি জিজ্ঞাসা করলাম। আমি রামকৃষ্ণ। তুমি আমার জিনিস ফেরত দাও, রায়হান বলল। আমি ভয় পেয়ে গেলাম। আমি ভেবেছিলাম রামকৃষ্ণের আত্মা শান্তি পেয়েছে। কিন্তু সে আবার ফিরে এসেছে। আমি বিকাশকে সব বললাম। সে বলল, আমরা সেই জিনিসগুলো ফেরত দিয়ে দেব। কিন্তু আমি জিনিসগুলো লুকিয়ে রেখেছিলাম। এখন সেগুলো খুঁজে পাচ্ছি না। জিনিসগুলো কোথায়? আমি চিন্তা করতে লাগলাম। হঠাৎ মনে পড়ল আমি সেগুলো তনিমার ঘরে লুকিয়ে রেখেছিলাম। আমি তনিমার ঘরে গেলাম। কিন্তু দেখি তনিমা বিছানায় শুয়ে কাঁপছে। তনিমার কি হয়েছে? আমি জিজ্ঞাসা করলাম। সেই বুড়ো লোকটা আবার এসেছে। সে আমাকে বলেছে তুমি তার জিনিস চুরি করেছ, তনিমা বলল। আমি আলমারি খুলে জিনিসগুলো বের করলাম। সোনার হার আর পাথরগুলো। এগুলো নিয়ে আমরা গ্রামে ফিরে যাব, আমি বিকাশকে বললাম। কিন্তু বিকাশ বলল, আমি অফিস ছেড়ে যেতে পারব না। তুমি একা যাও। আমি একা যেতে ভয় পাচ্ছিলাম। কিন্তু রামকৃষ্ণ রায়হানের শরীরে ঢুকে পড়লে আরও বিপদ। পরদিন আমি একা গ্রামের দিকে রওনা দিলাম। জিনিসগুলো নিয়ে। গ্রামে পৌঁছে আমি সেই গোপন কক্ষে গেলাম। জিনিসগুলো আগের জায়গা রেখে দিলাম। রামকৃষ্ণ, আমি তোমার জিনিস ফেরত দিয়ে দিয়েছি। এখন তুমি আমাদের শান্তিতে থাকতে দাও, আমি বললাম। হঠাৎ আমার সামনে রামকৃষ্ণ আবির্ভূত হল। সুমিত্রা, তুমি আমার জিনিস ফেরত দিয়েছ। কিন্তু আমি তোমাকেই চাই, রামকৃষ্ণ বলল। আমি তোমার সুমিত্রা নই। আমি অন্য কেউ, আমি বললাম। না, তুমিই আমার সুমিত্রা। তুমি এই জন্মে আমার কাছে এসেছ। আমি তোমাকে ছাড়ব না, রামকৃষ্ণ বলল। রামকৃষ্ণ আমার দিকে এগিয়ে এলো। আমি পালানোর চেষ্টা করলাম। কিন্তু মনে হলো আমার পা বাঁধা। তুমি পারবে না। আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব। আমাদের অসম্পূর্ণ ভালোবাসা পূর্ণ করব, রামকৃষ্ণ বলল। হঠাৎ আমার মনে একটা বুদ্ধি এলো। আমি রামকৃষ্ণকে বললাম, আচ্ছা, আমি তোমার সাথে থাকব। কিন্তু তার আগে আমি একটা শর্ত দিতে চাই। কি শর্ত? রামকৃষ্ণ জিজ্ঞাসা করল। তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো, তাহলে আমার পরিবারকে কোনো কষ্ট দেবে না। রায়হানের শরীরে আর ঢুকবে না, আমি বললাম। রামকৃষ্ণ কিছুক্ষণ চিন্তা করল। তারপর বলল, ঠিক আছে। আমি তোমার পরিবারকে কোনো কষ্ট দেব না। আর আমি তোমার সাথে থাকব, আমি বললাম। রামকৃষ্ণ খুশি হয়ে বলল, সত্যি? তুমি আমার সাথে থাকবে? হ্যাঁ। কিন্তু আমাকে একটু সময় দাও। আমি আমার পরিবারের সাথে বিদায় নিয়ে আসি, আমি বললাম। ঠিক আছে। কিন্তু তুমি পালিয়ে যাওয়ার চেষ্টা করো না, রামকৃষ্ণ বলল। না, আমি পালাবো না, আমি বললাম। রামকৃষ্ণ অদৃশ্য হয়ে গেল। আমি তাড়াতাড়ি সেই জায়গা থেকে বের হয়ে এলাম। আমি সরাসরি পুরোহিতের কাছে গেলাম। তাকে সব বললাম। রামকৃষ্ণ এখনও শান্তি পায়নি, পুরোহিত বললেন। তার জন্য বিশেষ পূজার ব্যবস্থা করতে হবে। কি ধরনের পূজা? আমি জিজ্ঞাসা করলাম। সুমিত্রার আত্মার সাথে তার মিলন ঘটাতে হবে। তাহলে দুজনেই শান্তি পাবে, পুরোহিত বললেন। কিন্তু সুমিত্রা তো মারা গেছে, আমি বললাম। তার কবর খুঁজে বের করতে হবে। তার অস্থিভস্ম নিয়ে এসে রামকৃষ্ণের সাথে মিশিয়ে দিতে হবে, পুরোহিত বললেন। আমরা গ্রামের লোকদের কাছে জিজ্ঞাসা করলাম। তারা বলল, সুমিত্রার কবর গ্রামের উত্তর দিকে পুরানো কবরস্থানে। আমরা সেই কবরস্থানে গেলাম।
অনেক খোঁজাখুঁজির পর সুমিত্রার কবর পেলাম। পুরোহিত সেখানে বিশেষ পূজা করলেন। এখন রামকৃষ্ণ আর সুমিত্রা দুজনেই শান্তি পাবে, পুরোহিত বললেন। সেই রাতে আমি স্বপ্ন দেখলাম। রামকৃষ্ণ আর সুমিত্রা দুজনে হাসি মুখে আমার সামনে দাঁড়িয়ে আছে। ধন্যবাদ, তুমি আমাদের মিলিয়ে দিয়েছ, রামকৃষ্ণ বলল। এখন আমরা শান্তিতে পরলোকে যেতে পারব, সুমিত্রা বলল। তারা দুজনে মিলিয়ে গেল। আমি ঘুম থেকে উঠলাম। পরদিন ঢাকায় ফিরে এসে দেখি রায়হান স্বাভাবিক হয়ে গেছে। সে আর অদ্ভুত আচরণ করছে না। মা, এই কয়দিন আমার কি হয়েছিল? মনে হচ্ছিল যেন আমি অন্য কারো নিয়ন্ত্রণে ছিলাম, রায়হান বলল। এখন তুমি ঠিক আছো, সেটাই যথেষ্ট, আমি বললাম। কিন্তু আমার মনে এখনো কিছু প্রশ্ন রয়ে গেছে। রামকৃষ্ণ কি সত্যিই চলে গেছে, নাকি এটা শুধু একটা বিরতি? কয়েক সপ্তাহ শান্তিতে কেটে গেল। আমি ভেবেছিলাম সবকিছু শেষ। কিন্তু একদিন রাতে আবার সেই স্বপ্ন দেখলাম। এবার শুধু সুমিত্রা এসেছে। সে আমাকে বলল, তুমি আমার জায়গা নিয়েছ। রামকৃষ্ণ তোমাকে আমার ভেবে ভালোবাসে। আমি তোমার জায়গা নিইনি। আমি শুধু তোমাদের মিলিয়ে দিয়েছি, আমি বললাম। না, রামকৃষ্ণ এখনও তোমাকে খুঁজছে। সে আমাকে ছেড়ে দিয়েছে। সে বলেছে তুমিই তার আসল ভালোবাসা, সুমিত্রা বলল। আমি ভয়ে ঘুম থেকে উঠলাম। এটা কি নতুন বিপদের সংকেত? পরদিন সকালে দেখি তনিমা আবার অসুস্থ। সে বলছে রাতে কেউ তার ঘরে এসেছিল। কে এসেছিল? আমি জিজ্ঞাসা করলাম। একটা মেয়ে। সে বলছিল তার নাম সুমিত্রা। সে তোমার কাছে একটা বার্তা পাঠিয়েছে, তনিমা বলল। কি বার্তা? আমি জিজ্ঞাসা করলাম। সে বলেছে তুমি রামকৃষ্ণকে তার থেকে কেড়ে নিয়েছ। এখন সে প্রতিশোধ নেবে, তনিমা বলল। আমার মাথা ঝিমঝিম করতে শুরু করল। এটা কি হচ্ছে? আগে রামকৃষ্ণের সমস্যা ছিল, এখন সুমিত্রাও সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমি আবার সেই পুরোহিতের কাছে ফোন করলাম। তাকে সব বললাম। এটা জটিল হয়ে গেছে। রামকৃষ্ণ আর সুমিত্রার মধ্যে এখনও মিলন হয়নি। তারা দুজনেই তোমার জন্য লড়াই করছে, পুরোহিত বললেন। এখন কি করব? আমি জিজ্ঞাসা করলাম। তোমাকে আবার গ্রামে আসতে হবে। আমি একটা বর পূজার আয়োজন করব। তবেই এই সমস্যার সমাধান হবে, পুরোহিত বললেন। কিন্তু আমার গ্রামে যেতে ভয় লাগছিল। রামকৃষ্ণ আর সুমিত্রা দুজনেই সেখানে আছে। সেই রাতে আমি যখন ঘুমাতে গেলাম, আবার স্বপ্ন দেখলাম। এবার রামকৃষ্ণ আর সুমিত্রা দুজনেই এসেছে। তুমি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ, রামকৃষ্ণ বলল। আমি তোমার জন্য 100 বছর অপেক্ষা করেছি। কিন্তু তুমি এই মেয়েটাকে নিয়ে ব্যস্ত, সুমিত্রা বলল। আমি কিছু করিনি। আমি শুধু তোমাদের মিলিয়ে দিতে চেয়েছিলাম, আমি বললাম। না, তুমি আমাদের বিভ্রান্ত করেছ। এখন তুমিই দায়ী, রামকৃষ্ণ বলল। আমি ভয়ে চিৎকার করে ঘুম থেকে উঠলাম। পাশে বিকাশ ঘুমিয়েছিল। আমি তাকে জাগিয়ে সব বললাম। সে বলল, আমি তোমার সাথে গ্রামে যাব। কিন্তু তোমার অফিস? আমি জিজ্ঞাসা করলাম। অফিসের চেয়ে পরিবার বেশি গুরুত্বপূর্ণ, বিকাশ বলল। পরদিন আমরা সবাই গ্রামে রওনা দিলাম। রায়হান আর তনিমাও সাথে নিলাম। গ্রামে পৌঁছে দেখি পরিস্থিতি আরও খারাপ। গ্রামের অনেক লোক বলছে তারা ভূত দেখেছে। 2টি ভূত, একটি পুরুষ, একটি মেয়ে। তারা গ্রামে ছড়িয়ে পড়েছে, গ্রামের একজন বলল। কি করছে তারা? বিকাশ জিজ্ঞাসা করল। তারা সুমিত্রা নাম ধরে ডাকছে। সবাই ভয়ে ঘরের দরজা বন্ধ করে রাখে, সেই লোকটি বলল। আমি বুঝলাম পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। পুরোহিত আমাদের সাথে দেখা করে বললেন, আমি বড় একটা যজ্ঞের আয়োজন করব। এই 2 আত্মাকে চিরতরে শান্তি দিতে হবে। কতদিন লাগবে? আমি জিজ্ঞাসা করলাম। 3 দিন। 3 দিন ধরে যজ্ঞ চলবে। তোমাকে এই 3 দিন গ্রামেই থাকতে হবে, পুরোহিত বললেন। আমার মন খারাপ লাগছিল। কিন্তু উপায় ছিল না। সেই রাতে আমরা গ্রামের বাড়িতেই থাকলাম। পুরোহিত বাড়ির চারদিকে বিশেষ মন্ত্র পড়ে সুরক্ষা দিলেন। কিন্তু মধ্যরাতে আবার সেই আওয়াজ শুরু হল। সুমিত্রা, সুমিত্রা। এবার 2টি কণ্ঠস্বর একসাথে ডাকছে। রামকৃষ্ণ আর সুমিত্রা দুজনেই। তুমি লুকিয়ে থাকতে পারবে না। আমরা তোমাকে নিয়ে যাব। আমি ভয়ে কাঁপতে শুরু করলাম। বিকাশ আমাকে জড়িয়ে ধরে রাখল। পরদিন থেকে যজ্ঞ শুরু হল। পুরোহিত অনেক জটিল মন্ত্র পড়তে শুরু করলেন। অনেক গ্রামবাসী এসে যজ্ঞে অংশ নিল।
প্রথম দিন কিছু হল না, কিন্তু দ্বিতীয় দিন রাতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। যজ্ঞের আগুন নিজে নিজে জ্বলে উঠল। চারদিকে ঝড়ো হাওয়া বইতে শুরু করল। আকাশে বিজলি চমকাতে লাগল। তারা এসেছে, পুরোহিত বললেন। হঠাৎ যজ্ঞের আগুনের মধ্যে দুটি ছায়ামূর্তি দেখা গেল, রামকৃষ্ণ আর সুমিত্রা। আমরা যেতে চাই না, তারা বলল। আমরা এখানেই থাকব। পুরোহিত আরও জোরে মন্ত্র পড়তে শুরু করলেন। গ্রামবাসীরাও একসাথে মন্ত্র পড়তে লাগল। তোমরা এই পৃথিবীর নও, তোমাদের স্থান পরলোকে, পুরোহিত বললেন। না, আমরা সুমিত্রার জন্য অপেক্ষা করব, রামকৃষ্ণ বলল। আমিও তার সাথে লড়াই করব, সুমিত্রা বলল। আমি এগিয়ে গিয়ে বললাম, তোমরা আমার জন্য লড়াই করছ কেন? আমি তো তোমাদের কেউ নই। তুমিই আমার সুমিত্রা, রামকৃষ্ণ বলল। না, আমি আসল সুমিত্রা। এই মেয়ে ভণ্ড, সুমিত্রা বলল। আমি বুদ্ধি করে বললাম, তোমরা যদি সত্যিই একে অপরকে ভালোবাসো, তাহলে আমাকে নিয়ে লড়াই করছ কেন? তোমাদের একসাথে পরলোকে যাওয়া উচিত। রামকৃষ্ণ আর সুমিত্রা একে অপরের দিকে তাকাল। সে ঠিক বলেছে, সুমিত্রা বলল। আমরা একসাথে যাব। হ্যাঁ, আমাদের একসাথে থাকা উচিত, রামকৃষ্ণ বলল। তারা দুজনে হাত ধরাধরি করল। যজ্ঞের আগুন আরও বড় হয়ে উঠল। ধন্যবাদ, তুমি আমাদের বুঝিয়ে দিয়েছ, তারা একসাথে বলল। একটা উজ্জ্বল আলোর ঝলকানির মধ্যে তারা অদৃশ্য হয়ে গেল। যজ্ঞের আগুন নিভে গেল। চারদিকে শান্তি নেমে এল। এবার তারা সত্যিকারের শান্তি পেয়েছে, পুরোহিত বললেন। সেই রাতে আমি শান্তিতে ঘুমাতে পারলাম। আর কোনো অদ্ভুত স্বপ্ন দেখিনি। পরদিন আমরা ঢাকায় ফিরে এলাম। রায়হান সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছে। তনিমাও ভালো আছে। কিন্তু এই পুরো অভিজ্ঞতা আমার জীবনে একটা বড় প্রভাব ফেলেছে। আমি বুঝেছি যে এই পৃথিবীতে অনেক রহস্য আছে যেগুলো আমরা বুঝি না। প্রেম কতটা শক্তিশালী হতে পারে সেটা আমি দেখেছি। রামকৃষ্ণ ১০০ বছর ধরে সুমিত্রার জন্য অপেক্ষা করেছিল। এমন ভালোবাসা সত্যিই বিরল। আমি আর কখনো সেই গ্রামের বাড়িতে যাইনি। কিন্তু মাঝে মাঝে মনে পড়ে সেই অদ্ভুত দিনগুলোর কথা। ১ বছর পর আমি শুনলাম সেই পুরানো বাড়িটা ভেঙে ফেলা হয়েছে। গ্রামবাসীরা বলছে এখন সেই জায়গাটা শান্ত। কিন্তু আমি জানি রামকৃষ্ণ আর সুমিত্রা এখন কোথাও শান্তিতে একসাথে আছে। তাদের অসম্পূর্ণ ভালোবাসা অবশেষে পূর্ণতা পেয়েছে। আমার জীবনে এই ঘটনাটি একটি বিশেষ স্থান দখল করে আছে। এটি আমাকে শিখিয়েছে যে ভালোবাসা মৃত্যুর চেয়েও শক্তিশালী হতে পারে। রায়হান এখন আবার তার স্বাভাবিক জীবনে ফিরে গেছে। সে পড়াশোনায় মনোযোগ দিচ্ছে। তনিমাও ভালো আছে। কিন্তু মাঝে মাঝে আমি ভাবি, যদি আমার নাম সুমিত্রা না হতো, তাহলে কি হতো? যদি আমি সেই পুরানো বাড়িতে না যেতাম? হয়তো রামকৃষ্ণ আজও অপেক্ষা করত। হয়তো সুমিত্রাও শান্তি পেত না। কিন্তু ভাগ্য আমাকে সেই পরিস্থিতিতে ফেলেছিল। আর আমি সেই দুটি আত্মার মধ্যে মিলন ঘটিয়ে দিতে পেরেছি। এখন যখন আমি রাতে আকাশের তারা দেখি, আমার মনে পড়ে সেই রাতের কথা, যখন রায়হানের মুখ দিয়ে রামকৃষ্ণ আমার সাথে কথা বলেছিল। সেই তারাভরা রাতেই শুরু হয়েছিল এই অদ্ভুত কাহিনী। আর শেষও হয়েছিল একটা শান্ত রাতে। আমি আশা করি রামকৃষ্ণ আর সুমিত্রা এখন কোথাও সুখে আছে। তাদের ১০০ বছরের বিরহের অবসান হয়েছে। এই গল্পটি আমার জীবনের সবচেয়ে রহস্যময় অধ্যায়। যদিও কখনো কখনো মনে হয় এটা সব স্বপ্ন ছিল, কিন্তু আমি জানি এটা সত্যি ঘটেছিল। ভালোবাসা সত্যিই অমর। এটা মৃত্যুকেও জয় করতে পারে। রামকৃষ্ণ আর সুমিত্রার গল্প তার প্রমাণ। আর আমি শুধু একজন মাধ্যম ছিলাম। ভাগ্য আমাকে ব্যবহার করেছিল তাদের মিলন ঘটাতে। এখন আমার পরিবার শান্তিতে আছে। রায়হান তার পড়াশোনায় মনোযোগ দিচ্ছে। তনিমা স্কুলে ভালো করছে। বিকাশ তার কাজে ব্যস্ত। কিন্তু আমি জানি এই অভিজ্ঞতা আমাদের সবার জীবনে একটা গভীর প্রভাব ফেলেছে। আমরা বুঝেছি যে এই পৃথিবী যত সহজ মনে হয়, আসলে ততটা সহজ নয়। অনেক রহস্য আছে যেগুলো আমরা বুঝি না। অনেক শক্তি আছে যেগুলোর অস্তিত্ব আমরা স্বীকার করি না। কিন্তু সেগুলো আছে। আর মাঝে মাঝে আমাদের জীবনে হস্তক্ষেপ করে। আমার এই কাহিনী শুনে হয়তো অনেকেই বিশ্বাস করবে না। ভাববে এটা কোনো কাল্পনিক গল্প। কিন্তু যারা বিশ্বাস করবে তারা জানবে যে প্রেম সত্যিই অমর। আর মৃত্যু প্রেমের শেষ নয়, শুধু একটা বিরতি। রামকৃষ্ণ আর সুমিত্রার মতো অনেক আত্মা হয়তো এই পৃথিবীতে তাদের প্রিয়জনের জন্য অপেক্ষা করছে।
তাদের অসম্পূর্ণ ভালোবাসার পূর্ণতার জন্য। আর আমি এই অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞ। যদিও ভয়ঙ্কর ছিল, কিন্তু এটি আমার জীবনকে সমৃদ্ধ করেছে। আমি এখন আরও গভীরভাবে জীবনকে দেখি, আরও বেশি করে পরিবারকে ভালোবাসি। কারণ আমি জানি জীবন কতক্ষণ স্থায়ী, আর ভালোবাসাই একমাত্র জিনিস যা চিরকাল থেকে যায়। তাই আজ যখন আমি এই গল্পটা বলছি, আমার মন ভরে আছে। কারণ আমি জানি আমি দুটি প্রেমিক আত্মার মিলন ঘটিয়ে দিতে পেরেছি। রামকৃষ্ণ আর সুমিত্রা এখন যেখানেই আছে তারা সুখে আছে। তাদের ১০০ বছরের বিরহ শেষ হয়েছে। আর আমি ফিরে গেছি আমার স্বাভাবিক জীবনে। কিন্তু মনের গভীরে জানি যে আমি একটা বিশেষ কাজ করেছি। ভালোবাসার জয় আমি অংশীদার হয়েছি। আর এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? এই গল্পের শেষ এখানেই। কিন্তু রামকৃষ্ণ আর সুমিত্রার ভালোবাসার গল্প চিরকাল বেঁচে থাকবে। যারা সত্যিকারের ভালোবাসায় বিশ্বাস করে তারা জানবে যে প্রেম কখনো মরে না, শুধু রূপ বদলায়। আর আমি শুধু একজন সাক্ষী ছিলাম, সেই অমর প্রেমের সাক্ষী। কিন্তু এই গল্পের আরও কিছু অংশ বাকি আছে, যেটা আমি এতদিন কাউকে বলিনি। সেই ঘটনার ৬ মাস পর আমি আবার সেই গ্রামে গিয়েছিলাম, কিন্তু এবার অন্য একটা কারণে। আমার দূর সম্পর্কের এক আত্মীয় মারা গিয়েছিল। তার শেষকৃত্যে অংশ নিতে গেলাম, কিন্তু যেতেই হলো সেই গ্রামে। সেই পুরানো বাড়ির জায়গাটা এখন একটা পার্ক বানানো হয়েছে, অনেক সুন্দর। ফুলের গাছ, বেঞ্চ, হাঁটার পথ। আমি একদিন সন্ধ্যায় সেই পার্কে বেড়াতে গেলাম। অদ্ভুত ব্যাপার হলো, সেখানে গিয়ে আমার খুব ভালো লাগছিল। একটা শান্তির অনুভূতি। পার্কের মাঝখানে একটা পুরানো গাছ আছে। সেই গাছের নিচে বসে আমি আকাশের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ মনে হলো কেউ আমার পাশে এসে বসেছে, কিন্তু কাউকে দেখলাম না। তারপর আমি একটা মিষ্টি কণ্ঠস্বর শুনতে পেলাম, ধন্যবাদ। আমি চারদিকে তাকালাম, কাউকে দেখিনি। আবার সেই কণ্ঠস্বর, আমরা এখন খুব খুশি, তুমি আমাদের মিলিয়ে দিয়েছ। আমি বুঝলাম এটা সুমিত্রার কণ্ঠস্বর। তোমরা কেমন আছো? আমি মনে মনে জিজ্ঞাসা করলাম। আমরা খুব ভালো আছি, আমরা এখন একসাথে। রামকৃষ্ণ আমাকে কখনো ছাড়বে না। তারপর আরেকটি কণ্ঠস্বর শুনলাম, রামকৃষ্ণের, তুমি আমাদের জীবনে শান্তি এনে দিয়েছ, আমরা চিরকৃতজ্ঞ থাকব। তোমাদের কোনো অসুবিধা নেই তো? আমি মনে মনে জিজ্ঞাসা করলাম। না, আমরা এখন পরলোকে। এখানে খুব সুন্দর। আমরা একসাথে একটা ছোট্ট বাড়িতে থাকি, চারপাশে ফুলের বাগান। আমার চোখে পানি এসে গেল। কত সুন্দর। আর তোমার পরিবার? সুমিত্রা জিজ্ঞাসা করল। সবাই ভালো। রায়হান এখন স্বাভাবিক। সে আর মনে করতে পারে না যে তার শরীরে রামকৃষ্ণ ঢুকেছিল। সেটাই ভালো। সে একটা নিরীহ ছেলে। আমি তার ক্ষতি করতে চাইনি, রামকৃষ্ণ বলল। তনিমা কেমন? সুমিত্রা জিজ্ঞাসা করল। সেও ভালো। সে এখন আর ভূত দেখে না, স্কুলে ভালো ফলাফল করছে। আমরা খুশি, তারা একসাথে বলল। তারপর কিছুক্ষণ নীরবতা। আমি অনুভব করতে পারছিলাম তারা আমার পাশেই আছে। আমাদের একটা কথা বলার ছিল, রামকৃষ্ণ বলল। কি কথা? আমি জিজ্ঞাসা করলাম। আমাদের সেই গুপ্তধনের কথা মনে আছে? হ্যাঁ, আমি তো ফেরত দিয়ে দিয়েছিলাম। সেগুলো আমরা তোমাকে উপহার দিতে চাই, তুমি সেগুলো নিয়ে যাও। না, আমি নিতে পারবো না। সেগুলো তোমাদের। আমাদের এখন এগুলোর দরকার নেই। আমরা পরলোকে। তুমি নিয়ে তোমার পরিবারের কাজে লাগাও। আমি চিন্তা করলাম, রায়হানের পড়াশোনার খরচ, তনিমার ভবিষ্যৎ। ঠিক আছে, কিন্তু আমি এগুলো দিয়ে ভালো কাজ করব। সেটাই আমরা চাই, সুমিত্রা বলল। তারপর তারা আমাকে বলল সেই গুপ্ত কক্ষের একটা অংশে আরও ধনসম্পদ লুকানো আছে, যেটা আমি আগে দেখিনি। কিন্তু সেই বাড়ি তো আর নেই। আমি বললাম, ধনটা মাটির অনেক নিচে। এখনো আছে, রামকৃষ্ণ বলল। তারপর তারা আমাকে বিস্তারিত বলল কোথায় খুঁজতে হবে। তুমি একা যেও না, তোমার স্বামীকে নিয়ে যেও, সুমিত্রা বলল। আমি রাজি হয়ে গেলাম। পরদিন বিকাশকে সব বললাম। সে প্রথমে বিশ্বাস করল না। তুমি কি সত্যিই তাদের সাথে কথা বলেছ? বিকাশ জিজ্ঞাসা করল। হ্যাঁ, আমি তাদের কণ্ঠস্বর শুনেছি। বিকাশ আমাকে বলল, তাহলে চলো দেখি।
আমরা সেই পার্কে গেলাম। তারা যেখানে বলেছিল সেখানে কিছু খোঁড়াখুড়ি করলাম। প্রায় 3 ফুট নিচে একটা পুরানো কাঠের বাক্স পেলাম। ভিতরে অনেক সোনার গহনা, মুক্তা, হীরা। বিকাশ অবাক হয়ে বলল, এত সম্পদ! আমরা সব কিছু উঠিয়ে নিলাম। বাড়ি নিয়ে গিয়ে দেখলাম এগুলোর দাম অনেক। কিন্তু আমি মনে রেখেছিলাম আমার প্রতিশ্রুতি। এই অর্থ দিয়ে ভালো কাজ করব। প্রথমে রায়হানের পড়াশোনার খরচের জন্য আলাদা করে রাখলাম, তনিমার ভবিষ্যতের জন্য। বাকি টাকা দিয়ে গ্রামে একটা স্কুল বানানোর সিদ্ধান্ত নিলাম, যাতে গরিব ছেলেমেয়েরা বিনামূল্যে পড়াশোনা করতে পারে। স্কুলের নাম দিলাম রামকৃষ্ণ সুমিত্রা শিক্ষা নিকেতন। স্কুলটি উদ্বোধনের দিন আমি আবার সেই পার্কে গেলাম। আমার মনে হলো রামকৃষ্ণ আর সুমিত্রা আমার পাশে আছে। আমরা খুব খুশি, তাদের কণ্ঠস্বর শুনতে পেলাম। তুমি আমাদের নামে এত সুন্দর একটা কাজ করেছ। এটা তোমাদের টাকা, তোমরাই করেছ। আমি বললাম, না, তুমি করেছ। আমরা শুধু মাধ্যম ছিলাম। স্কুলটি খুব সুন্দর হয়েছে। প্রায় 300 ছেলে মেয়ে সেখানে পড়ে, সবাই বিনামূল্যে। শিক্ষকদের বেতনও আমরা দিই। সব খরচ সেই ধন থেকেই চলে। আর একটা মজার ব্যাপার হলো, স্কুলের বাচ্চারা বলে সেখানে কখনো কখনো 2জন ভূত আসে। একজন বুড়ো মানুষ, একজন মেয়ে। কিন্তু তারা ভালো ভূত, বাচ্চাদের পড়তে সাহায্য করে। আমি বুঝতে পারি সেই ভূত 2জন, রামকৃষ্ণ আর সুমিত্রা। তারা এখনও দেখাশোনা করে তাদের স্কুলের। এর কয়েক মাস পর আরেকটি ঘটনা ঘটল। রায়হান একদিন আমার কাছে এসে বলল, মা, আমার মনে হয় আমি তোমাকে বিয়ে করব। আমি চমকে উঠলাম। আবার সেই একই কথা। কিন্তু রায়হানের চোখ স্বাভাবিক। সে হাসছে। কি বলছো তুমি? আমি জিজ্ঞাসা করলাম। আরে মা, তোমার সাথে ফানি করছি। আজকাল তোমাকে খুব চিন্তিত লাগে, তাই একটু হাসানোর চেষ্টা করছি। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। রায়হান সত্যিই স্বাভাবিক। তুমি কি কিছু মনে করতে পারো গত বছরের সেই ঘটনার? আমি জিজ্ঞাসা করলাম। কোন ঘটনা? গ্রামে গেলাম যখন। রায়হান মাথা নাড়ল। না মা, আমার মনে আছে আমরা গ্রামে গিয়েছিলাম, কিন্তু বিস্তারিত কিছু মনে নেই। মনে হয় অসুস্থ ছিলাম। আর কিছু না, তবে মাঝে মাঝে স্বপ্ন দেখি। একজন বুড়ো লোক আমাকে ধন্যবাদ দিচ্ছে, বলছে আমি তাকে সাহায্য করেছি। আমি অবাক হয়ে গেলাম। রায়হান জানে না, কিন্তু তার অবচেতনে রামকৃষ্ণের স্মৃতি আছে। সেই বুড়ো লোকটি কেমন দেখতে? আমি জিজ্ঞাসা করলাম। লম্বা, পাতলা, সাদা চুল, দাড়ি, পুরানো জামা কাপড়, আর তার চোখে অদ্ভুত আলো, ঠিক রামকৃষ্ণের মতো। আর কিছু বলে সে? আমি জিজ্ঞাসা করলাম। বলে আমি তার শরীর ব্যবহার করতে দিয়েছি, এখন সে শান্তিতে আছে। আমার চোখে পানি এসে গেল। রামকৃষ্ণ রায়হানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে। এরপর থেকে মাঝে মাঝে রায়হান আমাকে এমন স্বপ্নের কথা বলতো। রামকৃষ্ণ আর সুমিত্রা তার স্বপ্নে আসে। তারা দুজনে খুশি, একসাথে। তনিমাও মাঝে মাঝে বলে সে স্বপ্ন দেখে একটি সুন্দর মেয়ে আর একজন ভদ্রলোক। তারা তার মাথায় হাত বুলিয়ে দেয়া। আমি বুঝতে পারি রামকৃষ্ণ আর সুমিত্রা আমাদের পরিবারের উপর নজর রাখে। তারা আমাদের রক্ষা করে। একবার তনিমা রাস্তায় একটা দুর্ঘটনার থেকে বেঁচে গিয়েছিল। সে বলছিল একটি মেয়ে তাকে টেনে সরিয়ে দিয়েছিল, কিন্তু চারপাশে কোনো মেয়েকে দেখা যায়নি। আমি জানি সেটা সুমিত্রা ছিল। রায়হানও একবার নদীতে ডুবে যাচ্ছিল। সে বলছিল একজন লোক তাকে তীরে তুলে দিয়েছে, কিন্তু সে লোকটিকে আর দেখতে পায়নি। আমি জানি সেটা রামকৃষ্ণ ছিল। এভাবে তারা আমাদের পরিবারের অভিভাবক হয়ে গেছে। আমি প্রতি মাসে একবার সেই পার্কে যাই, তাদের সাথে কথা বলি। তারা আমাকে পরিবারের খবর দেয়, আমিও তাদের আমাদের খবর জানাই। আমাদের স্কুল কেমন চলছে? একদিন রামকৃষ্ণ জিজ্ঞাসা করল। খুব ভালো। এবছর 50 জন ছাত্রছাত্রী উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়েছে। চমৎকার, আমরা খুশি। সুমিত্রা বলল, তোমরা কখনো কখনো স্কুলে যাও শুনেছি। হ্যাঁ, বাচ্চাদের পড়তে সাহায্য করি। তারা আমাদের দেখতে পায়, ভয় পায় না। না, আমরা তাদের সাথে বন্ধুর মতো আচরণ করি। আমি খুশি হলাম। রামকৃষ্ণ আর সুমিত্রা এখন ভালো কাজে ব্যস্ত। 1 বছর পর রায়হান ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হলো।
প্রথম শ্রেণীতে পাশ করেছে। সেই রাতে আমি স্বপ্ন দেখলাম রামকৃষ্ণ আর সুমিত্রা রায়হানকে আশীর্বাদ করছে। তোমার ছেলে ভালো ছেলে, আমরা তার উন্নতি কামনা করি, তারা বলল। রায়হান এখন একটা ভালো চাকরি পেয়েছে, একটা বহুজাতিক কোম্পানিতে। তনিমাও খুব ভালো ছাত্রী হয়েছে, সে আমাদের গর্ব। বিকাশের ব্যবসাও ভালো চলছে, আমরা এখন আর্থিকভাবে স্বাবলম্বী। কিন্তু সবচেয়ে বড় কথা, আমাদের পরিবারের শান্তি। আমি জানি এই শান্তিতে রামকৃষ্ণ আর সুমিত্রার আশীর্বাদ আছে। মাঝে মাঝে আমি ভাবি, যদি সেই রাতে আমি রায়হানের কথায় বিরক্ত হয়ে ঘরে চলে যেতাম, যদি আমি তার সাথে সেই গোপন কক্ষে না যেতাম, তাহলে রামকৃষ্ণ আর সুমিত্রার কি হতো? হয়তো তারা আজও অশান্তিতে ভুগত, তাদের প্রেম অসম্পূর্ণই থেকে যেত। কিন্তু ভাগ্য আমাকে সেই পরিস্থিতিতে ফেলেছিল। আমি তাদের সাহায্য করতে পেরেছি। এখন তারা সুখে আছে, আমাদের পরিবারও সুখে আছে। আমি মনে করি এটাই জীবনের সার্থকতা, নিজের সুখের পাশাপাশি অন্যের সুখেও অংশ নেওয়া। রামকৃষ্ণ আর সুমিত্রার গল্প আমাকে শিখিয়েছে যে ভালোবাসা সত্যিই অমর। মৃত্যু শুধু একটি পরিবর্তন, শেষ নয়। আজ যখন আমি বিছানায় শুয়ে আকাশের তারা দেখি, আমার মনে পড়ে সেই রাতের কথা, যেই রাতে শুরু হয়েছিল এই অসাধারণ অভিজ্ঞতা। সেই তারাভরা রাতেই আমি জেনেছিলাম যে এই পৃথিবীতে অনেক রহস্য আছে, অনেক শক্তি আছে যা আমরা বুঝি না। কিন্তু সবচেয়ে বড় শক্তি হলো ভালোবাসা। এটি সব বাধা অতিক্রম করতে পারে, এমনকি মৃত্যুকেও। রামকৃষ্ণ আর সুমিত্রার প্রেম তার প্রমাণ। 100 বছরের বিরহের পরেও তাদের ভালোবাসা অটুট ছিল। আর আজ তারা একসাথে, সুখে, শান্তিতে। আমি গর্বিত যে আমি তাদের এই মিলনে ভূমিকা রাখতে পেরেছি। এই গল্পটি আমার জীবনের সবচেয়ে মূল্যবান অভিজ্ঞতা। যদিও অনেকেই বিশ্বাস করবে না, কিন্তু আমি জানি এটা সত্য। ভালোবাসা অমর, প্রেম মৃত্যুর চেয়েও শক্তিশালী। রামকৃষ্ণ আর সুমিত্রার গল্প সেই সত্যেরই প্রমাণ। আর আমি ধন্য যে আমি সেই চিরন্তন প্রেমের সাক্ষী হতে পেরেছি এবং তাদের মিলনে অংশ নিতে পেরেছি। এটাই আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার, অন্যের সুখে নিজের সুখ খুঁজে পাওয়া। রামকৃষ্ণ আর সুমিত্রা যেখানেই আছে, তারা সুখে আছে। আর আমরাও তাদের আশীর্বাদে সুখে আছি। প্রেমের জয় হয়েছে, ভালোবাসার জয় হয়েছে। এটাই আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার, অন্যের সুখে নিজের সুখ খুঁজে পাওয়া। রামকৃষ্ণ আর সুমিত্রা যেখানেই আছে, তারা সুখে আছে। আর আমরাও তাদের আশীর্বাদে সুখে আছি। প্রেমের জয় হয়েছে, ভালোবাসার জয় হয়েছে। কিন্তু আমার গল্প এখানেই শেষ নয়। আরও অনেক কিছু ঘটেছে যা আমি আগে বলিনি। 2 বছর পর রায়হানের বিয়ে হলো, একটি খুব সুন্দর মেয়ের সাথে। তার নাম রিয়া, সে একজন শিক্ষিকা। বিয়ের আগের রাতে আমি অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম। রামকৃষ্ণ আর সুমিত্রা এসেছে, তারা রায়হানকে আশীর্বাদ করছে। তোমার ছেলের বিয়ে হচ্ছে, আমরা খুব খুশি, সুমিত্রা বলল। সে একটা ভালো মেয়ে পেয়েছে, তাদের সংসার সুখের হবে, রামকৃষ্ণ বলল। তোমরা তাদের দেখাশোনা করবে তো? আমি জিজ্ঞাসা করলাম। অবশ্যই, আমরা তোমার পরিবারের সবার উপর নজর রাখি, তারা বলল। বিয়ের দিন খুব সুন্দর হয়েছিল, সব কিছু ঠিকঠাক হয়েছে, কোনো সমস্যা হয়নি। কিন্তু একটা মজার ব্যাপার ঘটেছিল। বিয়ের ফটোগ্রাফার পরে আমাদের বলেছিল, আপনাদের পরিবারের কোনো বৃদ্ধ আত্মীয় ছিল নাকি? আমি ছবিতে একজন বুড়ো মানুষ দেখেছি, পেছনে দাঁড়িয়ে ছিল। আমরা ছবি দেখলাম, সত্যিই একটা অস্পষ্ট ছায়া দেখা যাচ্ছে, দেখতে রামকৃষ্ণের মতো। আমি বুঝলাম রামকৃষ্ণ বিয়েতে এসেছিল রায়হানকে আশীর্বাদ দিতে। রিয়া খুব ভালো মেয়ে, সে আমাদের সাথে খুব ভালো আচরণ করে। রায়হানের সাথে তার সম্পর্ক অনেক মধুর। বিয়ের 6 মাস পর রিয়া আমাকে বলল, মা, আমি মাঝে মাঝে স্বপ্ন দেখি একজন বুড়ো লোক আর একজন মেয়ে আমাকে ভালো থাকার জন্য দোয়া করে। আমি হেসে বললাম, তারা আমাদের পরিবারের অভিভাবক। তোমারও এখন। 1 বছর পর রিয়া মা হলো, একটি সুন্দর ছেলে। আমরা তার নাম রাখলাম অর্ক। অর্কের জন্মের রাতে আমি স্বপ্ন দেখলাম রামকৃষ্ণ আর সুমিত্রা বাচ্চাটিকে আশীর্বাদ করছে। এই শিশু আমাদের পরিবারের আলো হবে, তারা বলল। অর্ক সত্যিই খুব ভালো বাচ্চা, কখনো কাঁদে না, সবসময় হাসে।
যখন অর্কের বয়স 2 বছর একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। সে মাঝে মাঝে এক কোণায় দাঁড়িয়ে হাসে, যেন কার সাথে খেলা করছে। একদিন রিয়া আমাকে বলল, মা, অর্ক বলে তার দাদু আর নানি আসে, তাদের সাথে খেলে। কোনো দাদু নানি? আমি জিজ্ঞাসা করলাম। সে বলে একজন দাদু আর একজন নানি। দাদুর সাদা দাড়ি, নানি খুব সুন্দর। আমি বুঝলাম অর্ক রামকৃষ্ণ আর সুমিত্রাকে দেখতে পায়। ছোট বাচ্চারা অনেক সময় আত্মাদের দেখতে পায়। একদিন আমি অর্ককে জিজ্ঞাসা করলাম, দাদু নানি তোমাকে কি বলে? তারা বলে আমি ভালো ছেলে। তারা আমাকে গল্প বলে, পরীর গল্প। অর্ক বলল। আমার চোখে পানি এসে গেল। রামকৃষ্ণ আর সুমিত্রা অর্কের সাথেও বন্ধুত্ব করেছে। এদিকে তনিমা এখন কলেজে পড়ে, সেও খুব ভালো ছাত্রী। তার একটা ছেলে বন্ধু আছে, নাম সৌরভ। সৌরভ খুব ভালো ছেলে, তনিমাকে অনেক ভালোবাসে। একদিন তনিমা আমাকে বলল, মা, আমি স্বপ্ন দেখেছি। একটি সুন্দর মেয়ে আমাকে বলেছে সৌরভ আমার জন্য ভালো ছেলে। আমি বুঝলাম সুমিত্রা তনিমাকে পরামর্শ দিচ্ছে। আমি তনিমাকে বললাম, তুমি যদি সৌরভকে ভালোবাসো তাহলে আমাদের কোনো আপত্তি নেই। তনিমার মুখে হাসি ফুটে উঠল। এদিকে আমাদের স্কুলের খবরাখবর নিতে আমি প্রতি মাসে গ্রামে যাই। স্কুলটি এখন অনেক বড় হয়েছে, 500-রও বেশি ছাত্রছাত্রী। একটা কলেজও খোলা হয়েছে। শিক্ষকরা বলে মাঝে মাঝে 2 জন বিশেষ শিক্ষক আসে, একজন পুরুষ একজন মহিলা। তারা খুব ভালো পড়ায়, কিন্তু আমরা তাদের নাম জানি না। তারা নিজেদের পরিচয় দেয় না, একজন শিক্ষক বলল। আমি হেসে বললাম, তাদের নাম রামকৃষ্ণ আর সুমিত্রা, এই স্কুলের প্রতিষ্ঠাতা। শিক্ষকরা অবাক হয়ে বলল, কিন্তু তারা তো মারা গেছে। হ্যাঁ, কিন্তু তাদের আত্মা এই স্কুলের দেখাশোনা করে। প্রথমে তারা বিশ্বাস করল না, কিন্তু পরে যখন নিজেরাই দেখল তখন মানতে বাধ্য হলো। একদিন আমি স্কুলে গিয়ে দেখি একটা ক্লাসে কেউ পড়াচ্ছে, কিন্তু শিক্ষক নেই। আমি জানালা দিয়ে উকি মেরে দেখি রামকৃষ্ণ বোর্ডে গণিত করে দিচ্ছে। ছাত্রছাত্রীরা মন দিয়ে শুনছে। আমি ভিতরে ঢুকলাম। রামকৃষ্ণ আমাকে দেখে হাসল। তুমি এসেছো? রামকৃষ্ণ বলল। ছাত্রছাত্রীরা আমাকে দেখে বলল, আন্টি, আপনি আমাদের ভূত স্যারকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, উনি আমার বন্ধু। আমি বললাম, আন্টি, ভূত স্যার খুব ভালো পড়ায়, আমরা তার কাছে অনেক কিছু শিখেছি। একটি মেয়ে বলল। আমি রামকৃষ্ণকে বললাম, তুমি খুব ভালো কাজ করছো। এই বাচ্চাগুলো আমার সন্তানের মতো, আমি তাদের শিক্ষা দিতে পেরে খুশি। রামকৃষ্ণ বলল। তারপর সে অদৃশ্য হয়ে গেল। ছাত্রছাত্রীরা বলল, ভূত স্যার চলে গেছে, কিন্তু আজকে আমরা অনেক কিছু শিখেছি। আমি বুঝলাম রামকৃষ্ণ আর সুমিত্রা শুধু আমাদের পরিবারেরই অভিভাবক নয়, এই পুরো অঞ্চলের অভিভাবক। সেই রাতে হোটেলে থাকার সময় সুমিত্রা আমার স্বপ্নে এলো। তুমি আমাদের দেখেছ? কেমন লাগলো? সুমিত্রা জিজ্ঞাসা করল। খুব ভালো লাগলো। তোমরা এত ভালো কাজ করছো। আমরা এখানে সুখে আছি। আমাদের একটা উদ্দেশ্য আছে, এই বাচ্চাদের শিক্ষা দেওয়া। রামকৃষ্ণ কেমন আছে? সে খুব খুশি। সে বলে এই জীবনে সে যা পারেনি, এই জন্মের পর সেটা করতে পারছে। তোমরা দুজনে কেমন? আমরা খুব সুখে আছি। আমাদের আর কোনো দুঃখ নেই। আমরা একসাথে ভালো কাজ করছি। আমার মন ভরে গেল। তাদের দেখে খুব ভালো লাগছিল। পরদিন ঢাকা ফেরার সময় আমি ভাবছিলাম, জীবনে কত রকম অভিজ্ঞতা হয়। আমার জীবনে যা ঘটেছে সেটা হয়তো হাজারে একজনের ঘটে, কিন্তু আমি ধন্য যে আমার এই অভিজ্ঞতা হয়েছে। আমি 2টি আত্মার মুক্তিতে সাহায্য করতে পেরেছি। ঢাকায় ফিরে এসে দেখি বিকাশ একটা নতুন প্ল্যানের কথা বলছে। আমরা আমাদের সেই গুপ্তধনের কিছু টাকা দিয়ে একটা হাসপাতাল বানাতে পারি, বিকাশ বলল। চমৎকার আইডিয়া, কিন্তু কোথায়? আমি জিজ্ঞাসা করলাম। সেই গ্রামে, গরিব মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসা। আমি রাজি হয়ে গেলাম। এটা রামকৃষ্ণ আর সুমিত্রার নামেই হবে। সেই রাতে আমি স্বপ্ন দেখলাম তারা দুজনে আমাদের ধন্যবাদ দিচ্ছে। তোমরা আমাদের নামে হাসপাতাল বানাবে? আমরা খুব খুশি, রামকৃষ্ণ বলল। এতে আমাদের আত্মা আরও শান্তি পাবে, সুমিত্রা বলল। 1 বছর পর হাসপাতালটিও তৈরি হলো। নাম রামকৃষ্ণ সুমিত্রা স্বাস্থ্য কেন্দ্র। হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে অনেক মানুষ এসেছিল। আমি বক্তব্য দিতে গিয়ে রামকৃষ্ণ আর সুমিত্রার পুরো গল্পটা বললাম। অনেকেই বিশ্বাস করল না।
কিন্তু গ্রামের মানুষরা জানে এটা সত্যি। হাসপাতাল চালু হওয়ার পর আরও অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। ডাক্তাররা বলে মাঝে মাঝে দুইজন ডাক্তার এসে রোগী দেখে, একজন পুরুষ একজন মহিলা, কিন্তু তাদের নাম কেউ জানে না। তারা খুব ভালো ডাক্তার, অনেক কঠিন রোগের চিকিৎসা করে। হাসপাতালের প্রধান ডাক্তার বললেন, আমি বুঝতে পারলাম রামকৃষ্ণ আর সুমিত্রা এখন ডাক্তার হয়েছে, তারা রোগীদের সেবা করছে। একদিন আমি হাসপাতালে গিয়ে দেখি একটা ওয়ার্ডে সুমিত্রা একজন বাচ্চার পাশে বসে আছে। বাচ্চাটি অসুস্থ। সুমিত্রা বাচ্চাটির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বাচ্চাটি শান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আমি কাছে গেলাম। সুমিত্রা আমাকে দেখে হাসল। এই বাচ্চাটি খুব অসুস্থ ছিল, এখন সে ভালো হয়ে যাবে। সুমিত্রা বলল, তুমি এখন ডাক্তার হয়েছ? আমি জিজ্ঞাসা করলাম। আমরা এখন যা দরকার তাই হই, শিক্ষক, ডাক্তার, যাই হোক না কেন। রামকৃষ্ণ কোথায়? সে অপারেশন থিয়েটারে আছে, একটা কঠিন অপারেশন করছে। আমি অবাক হয়ে গেলাম, তারা কিভাবে এত কিছু জানে? সুমিত্রা বুঝতে পেরে বলল, মৃত্যুর পর আমরা সব জ্ঞান পেয়ে গেছি, এখন আমরা যে কোনো বিষয়ে বিশেষজ্ঞ। সত্যি সত্যি পরের দিন শুনলাম সেই অপারেশনটা সফল হয়েছে, রোগী সুস্থ হয়ে বাড়ি গেছে। এভাবে আমাদের স্কুল আর হাসপাতাল দুটোই খুব সফল হয়েছে। রামকৃষ্ণ আর সুমিত্রা দুই জায়গায় কাজ করে। আর আমাদের পরিবার, আমরা সবাই সুখে আছি। রায়হান এখন একটা বড় পদে চাকরি করে। রিয়ার সাথে তার সম্পর্ক খুব মধুর। অর্ক এখন 3 বছর বয়স, খুব চালাক বাচ্চা। তনিমা কলেজ শেষ করে এখন চাকরি করে। সৌরভের সাথে তার বিয়ে ঠিক হয়েছে আগামী বছর। বিকাশের ব্যবসাও খুব ভালো চলছে। আমরা এখন বেশ সচ্ছল। কিন্তু সবচেয়ে বড় কথা, আমাদের পরিবারে খুব শান্তি, কোনো ঝগড়াঝাটি নেই, সবাই একে অপরকে ভালোবাসে। আমি জানি এই শান্তিতে রামকৃষ্ণ আর সুমিত্রার আশীর্বাদ আছে। মাঝে মাঝে আমি ভাবি, আমার জীবনে যা ঘটেছে সেটা কি সত্যিই ঘটেছিল, নাকি সব স্বপ্ন? কিন্তু যখন আমি স্কুল আর হাসপাতাল দেখি তখন বুঝি এটা সত্য। এসব আমার কল্পনা নয়। রামকৃষ্ণ আর সুমিত্রা সত্যিই ছিল, তাদের প্রেম সত্যি ছিল, আর তাদের দেওয়া ধন দিয়ে আমরা এই ভালো কাজগুলো করতে পেরেছি। আজ যখন আমি পিছনে তাকিয়ে দেখি, আমার মনে হয় আমার জীবনটা বৃথা যায়নি। আমি নিজের পরিবারের সুখের পাশাপাশি অন্যদের সুখেও অংশ নিতে পেরেছি। শত শত বাচ্চা আমাদের স্কুলে পড়ছে, হাজার হাজার রোগী আমাদের হাসপাতালে চিকিৎসা পাচ্ছে। এসব সম্ভব হয়েছে রামকৃষ্ণ আর সুমিত্রার কারণে। তারা আমার জীবনে এসে একটা অর্থ দিয়ে গেছে। প্রেম কত শক্তিশালী হতে পারে তা আমি দেখেছি। রামকৃষ্ণ আর সুমিত্রার ভালোবাসা মৃত্যুর পরেও টিকেছিল, আর এখন সেই ভালোবাসা দিয়ে তারা মানুষের সেবা করছে। আমি গর্বিত যে আমি তাদের এই মহান কাজে অংশীদার। আর আমার নিজের পরিবার, আমরা এখন একটা বড় পরিবার। রায়হান, রিয়া, অর্ক, তনিমা আর সৌরভ, আমি আর বিকাশ, সবাই মিলে আমরা খুব সুখে আছি রামকৃষ্ণ আর সুমিত্রার আশীর্বাদে। মাঝে মাঝে আমি সেই পার্কে যাই, তাদের সাথে কথা বলি। তারা আমাকে বলে তারা কেমন আছে, আমিও তাদের আমাদের খবর দিই। এভাবেই আমাদের সম্পর্ক চলছে, একটা অদ্ভুত কিন্তু সুন্দর সম্পর্ক। আমি জানি একদিন আমারও মৃত্যু হবে, কিন্তু আমার কোনো ভয় নেই, কারণ আমি জানি মৃত্যু শেষ নয়, এটা শুধু একটা পরিবর্তন। আমি আশা করি মৃত্যুর পর আমিও রামকৃষ্ণ আর সুমিত্রার সাথে মিলে ভালো কাজ করতে পারব। এই গল্পটি আমার জীবনের সবচেয়ে মূল্যবান অভিজ্ঞতা। আমি এটা সবার সাথে ভাগ করে নিতে চেয়েছি। যারা এই গল্প শুনবে, আশা করি তারা বুঝবে যে প্রেম সত্যিই অমর, ভালোবাসা কখনো মরে না। রামকৃষ্ণ আর সুমিত্রার মতো আরও অনেক আত্মা আছে যারা তাদের অসম্পূর্ণ ভালোবাসার জন্য কষ্ট পাচ্ছে। আমরা যদি তাদের সাহায্য করতে পারি, তাহলে এই পৃথিবী আরও সুন্দর হবে। প্রেমের জয় হোক, ভালোবাসার জয় হোক। এই গল্পের এখানেই শেষ, কিন্তু রামকৃষ্ণ আর সুমিত্রার ভালোবাসার গল্প চিরকাল বেঁচে থাকবে, তাদের নামে তৈরি স্কুল আর হাসপাতালের মাধ্যমে। আর আমাদের হৃদয়ে ভালোবাসা অমর, প্রেম চিরন্তন। কিন্তু আমার এই কাহিনীতে আরও একটি অধ্যায় বাকি আছে, যা আমি কখনো কারো কাছে বলিনি। 5 বছর পর, অর্কের বয়স যখন 7 বছর, সে একদিন আমার কাছে এসে বলল, নানি, দাদু আমাকে একটা কথা বলেছে।
কি বলেছে? আমি জিজ্ঞাসা করলাম। দাদু বলেছে তার একটা ভাই ছিল। তার নাম হরিকৃষ্ণ। সে কলকাতায় থাকত। আমি অবাক হয়ে গেলাম। এই তথ্যটা আমি জানতাম না। দাদু আর কি বলেছে? আমি জিজ্ঞাসা করলাম। দাদু বলেছে হরিকৃষ্ণ দাদুর একটা চিঠি আছে। সেটা এখনো কলকাতায় আছে। তুমি সেটা এনে দিতে পারো নাকি? এটা একটা নতুন রহস্য। আমি বিকাশকে বললাম। আমরা কলকাতা যাব? বিকাশ জিজ্ঞাসা করল। হ্যাঁ, রামকৃষ্ণ চাইলে আমাদের যেতে হবে। পরদিন রাতে আমি স্বপ্ন দেখলাম রামকৃষ্ণ আমার কাছে এসেছে। সুমিত্রা, আমার একটা অনুরোধ আছে, রামকৃষ্ণ বলল। বলো। আমি বললাম। আমার ছোট ভাই হরিকৃষ্ণ কলকাতায় থাকত। আমি মারা যাওয়ার পর সে আমাকে খুঁজেছিল। আমাকে একটা চিঠি লিখে রেখেছিল। সেই চিঠিটা আমি পড়তে চাই। কিন্তু এত বছর পর সেই চিঠি থাকবে? আমি জিজ্ঞাসা করলাম। হরিকৃষ্ণের নাতিনাতনীরা এখনো কলকাতায় আছে। তাদের কাছে সেই চিঠি আছে। তুমি গিয়ে এনে দিতে পারো? আমি রাজি হয়ে গেলাম। সপ্তাহ খানেক পর আমি আর বিকাশ কলকাতা গেলাম। রামকৃষ্ণ আমাকে ঠিকানা দিয়েছিল স্বপ্নে। কলকাতার শ্যামবাজারে একটা পুরানো বাড়ি। সেখানে গিয়ে দেখি বৃদ্ধ একজন লোক। তার নাম শুভেন্দু ঘোষ। আপনি হরিকৃষ্ণ ঘোষের নাতি? আমি জিজ্ঞাসা করলাম। হ্যাঁ। কিন্তু আপনারা কেন জানতে চাইছেন? শুভেন্দু বলল। আমি পুরো গল্প বললাম। শুভেন্দু প্রথমে বিশ্বাস করল না। রামকৃষ্ণ কাকু? তিনি তো 1 বছর আগে হারিয়ে গেছেন। শুভেন্দু বলল। হ্যাঁ, তিনি মারা গেছেন। কিন্তু তার আত্মা শান্তি পায়নি। এখন পেয়েছে। শুভেন্দু আমাদের বাড়িতে ডাকল। সেখানে গিয়ে দেখি অনেক পুরানো জিনিস। আমার দাদু হরিকৃষ্ণ রামকৃষ্ণ কাকুর জন্য সারা জীবন অপেক্ষা করেছেন। তার জন্য একটা চিঠিও লিখে রেখেছিলেন। শুভেন্দু বলল। সেই চিঠি কোথায়? আমি জিজ্ঞাসা করলাম। শুভেন্দু একটা পুরানো আলমারি খুলে একটা চিঠি বের করল। খামে লেখা, প্রিয় দাদা রামকৃষ্ণ। আমি চিঠিটা নিলাম। বাংলায় লেখা। চিঠিটা পড়ে আমার চোখে পানি এসে গেল। হরিকৃষ্ণ লিখেছে। প্রিয় দাদা, তুমি কোথায় হারিয়ে গেলে? আমি তোমাকে সর্বত্র খুঁজেছি, কিন্তু খুঁজে পাইনি। তোমার প্রিয় সুমিত্রাও মারা গেছে। তুমি কি তার জন্য কোথাও চলে গেছো? দাদা, তুমি যদি এই চিঠি কোনোদিন পড়ো, জেনো যে আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার একমাত্র ভাই। তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করব। আমি তোমার স্মৃতিতে একটা ছবির দোকান খুলেছি। নাম দিয়েছি রামকৃষ্ণ ফটো স্টুডিও। তুমি ফটোগ্রাফি পছন্দ করতে, তাই। দাদা, তুমি যেখানেই থাকো সুখে থেকো। আর যদি পারো একবার আমার কাছে ফিরে এসো। তোমার ছোট ভাই হরিকৃষ্ণ। আমি কাঁদতে কাঁদতে চিঠিটা পড়লাম। হরিকৃষ্ণ কবে মারা গেছেন? আমি জিজ্ঞাসা করলাম। 10 বছর আগে। তিনি শেষ দিন পর্যন্ত রামকৃষ্ণ কাকুর জন্য অপেক্ষা করেছেন। শুভেন্দু বলল। আমার মন খারাপ হয়ে গেল। রামকৃষ্ণ জানে না যে তার ভাই তার জন্য কত কষ্ট পেয়েছে। আমি এই চিঠিটা নিয়ে যেতে পারি? আমি জিজ্ঞাসা করলাম। অবশ্যই। আপনি যদি সত্যিই রামকৃষ্ণ কাকুর সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে তাকে বলবেন আমরা সবাই তার জন্য গর্বিত। শুভেন্দু বলল। কেন? আমি জিজ্ঞাসা করলাম। কারণ আমি আপনাদের স্কুল আর হাসপাতালের কথা জানি। ইন্টারনেটে দেখেছি। রামকৃষ্ণ সুমিত্রা শিক্ষা নিকেতন আর রামকৃষ্ণ সুমিত্রা স্বাস্থ্য কেন্দ্র। চমৎকার কাজ। আমি অবাক হয়ে গেলাম। এত দূরে এসেও আমাদের কাজের কথা লোকে জানে। আমরা ঢাকায় ফিরে এলাম। সেই রাতে আমি চিঠিটা রামকৃষ্ণকে পড়ে শোনালাম। স্বপ্নে। চিঠি শুনে রামকৃষ্ণ কেঁদে ফেলল। আমার ছোট ভাই আমার জন্য এত কষ্ট পেয়েছে। আমি জানতাম না। এখন তুমি জানো। হরিকৃষ্ণ তোমাকে অনেক ভালোবাসতো। আমি বললাম। আমি হরিকৃষ্ণের সাথে দেখা করতে চাই। সে কোথায়? রামকৃষ্ণ জিজ্ঞাসা করল। সে 10 বছর আগে মারা গেছে। রামকৃষ্ণ দুঃখিত হল। তাহলে আমি আর তার সাথে দেখা করতে পারবো না। কেন পারবে না? তুমি তো আত্মা। সেও আত্মা। রামকৃষ্ণ একটু চিন্তা করল। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমি তাকে খুঁজে বের করব। পরদিন সকালে অর্ক আমার কাছে এসে বলল, নানি, দাদুর সাথে আরেকজন দাদু এসেছে। তারা দুজনে কাঁদছে। আমি বুঝলাম রামকৃষ্ণ হরিকৃষ্ণকে খুঁজে পেয়েছে।
সেই রাতে স্বপ্নে দেখলাম দুই ভাই একসাথে, রামকৃষ্ণ আর হরিকৃষ্ণ। দুজনেই কাঁদছে। দাদা, আমি তোমার জন্য কত খুঁজেছি, হরিকৃষ্ণ বলল। আমি জানতাম না, আমি ভুল করেছি। আমার শুধু সুমিত্রার কথাই মনে ছিল, রামকৃষ্ণ বলল। এখন আমরা একসাথে আছি, সেটাই যথেষ্ট, হরিকৃষ্ণ বলল। তারপর হরিকৃষ্ণ আমার দিকে তাকিয়ে বলল, আপনিই সুমিত্রা? আমার দাদাকে শান্তি দিয়েছেন? অনেক ধন্যবাদ। আপনার দাদা এখন খুব ভালো কাজ করছে, আমি বললাম। আমি জানি, আমিও তার সাথে কাজ করতে চাই, হরিকৃষ্ণ বলল। এরপর থেকে হরিকৃষ্ণ আমাদের স্কুল আর হাসপাতালে কাজ করতে শুরু করল। এখন তিনজন আত্মা, রামকৃষ্ণ, সুমিত্রা আর হরিকৃষ্ণ, একসাথে মানুষের সেবা করছে। স্কুলের শিক্ষকরা বলে এখন তিনজন ভূত শিক্ষক আসে, একজন বুড়ো, একজন মেয়ে, একজন মধ্যবয়সী পুরুষ। হাসপাতালেও তিনজন রহস্যময় ডাক্তার কাজ করে। আমি খুশি যে রামকৃষ্ণ তার ভাইকে পেয়েছে। এখন তাদের পরিবার পূর্ণ। এদিকে আমাদের পরিবারেও নতুন সংযোজন। তনিমার বিয়ে হয়ে গেছে। সৌরভ খুব ভালো ছেলে। বিয়ের দিনও মজার ঘটনা ঘটেছিল। ফটোগ্রাফার বলেছিল, আপনাদের পরিবারের কোনো ফটোগ্রাফার আত্মীয় আছে নাকি? আমি দেখলাম একজন লোক ক্যামেরা নিয়ে ছবি তুলছে, কিন্তু সে কে জানি না। আমি বুঝলাম সেটা হরিকৃষ্ণ। সে ফটোগ্রাফার ছিল। তনিমার বিয়েতে এসে ছবি তুলেছে। বিয়ের ছবি দেখে আমরা অবাক হয়েছি। খুব সুন্দর ছবি, প্রফেশনাল মানের। তনিমা এখন সুখে আছে। সৌরভের সাথে তার সম্পর্ক খুব মধুর। তারাও শীঘ্রই বাবা মা হবে। রায়হান আর রিয়ার দ্বিতীয় সন্তান হয়েছে, একটি মেয়ে। নাম রেখেছি সুমি, আমার নামের সাথে মিলিয়ে। সুমিও অর্কের মতো বিশেষ। সে মাত্র 1 বছর বয়সে কথা বলতে শুরু করেছে আর বলে, দাদু, নানি আসো। রিয়া বলে, সুমি একা একা কথা বলে, মনে হয় কারো সাথে খেলা করছে। আমি জানি সে রামকৃষ্ণ, সুমিত্রা আর হরিকৃষ্ণের সাথে খেলা করে। এভাবে আমাদের পরিবার বড় হচ্ছে, আর সাথে রামকৃষ্ণের পরিবারও বড় হচ্ছে। আমি মাঝে মাঝে ভাবি, এই অদ্ভুত সম্পর্কটা কেমন। আমার নাতিনাতনীরা ভূতদের সাথে খেলা করে, আর সেই ভূতরা তাদের রক্ষা করে। একটা সুন্দর ভারসাম্য তৈরি হয়েছে জীবিত আর মৃতদের মধ্যে। আমাদের স্কুল আর হাসপাতাল এখন অনেক বিখ্যাত। দূর দূর থেকে মানুষ আসে। কিছুদিন আগে একটা টিভি চ্যানেল আমাদের স্কুলের উপর একটা প্রতিবেদন তৈরি করেছিল। সেখানে একজন ছাত্র বলেছিল, এই স্কুলে ভূত শিক্ষকরা পড়ায়, তারা খুব ভালো পড়ায়, আমরা ভয় পাইনি। নদীর ধারে সেই গা। প্রথম অধ্যায়, শুরুজাত। পদ্মা নদীর ধারে একটা ছোট্ট গ্রাম ছিল, নাম তার রূপসী গ্রাম। গ্রামের নাম শুনলেই মনে হতো কত সুন্দর হবে। আর সত্যিই গ্রামটা ছিল অপূর্ব সুন্দর। সবুজ ধানক্ষেত, নারিকেল আর সুপারি গাছের সারি, আর নদীর শীতল হাওয়া, সব মিলিয়ে এক স্বর্গের মতো জায়গা। এই গ্রামেই থাকতো একটা ছেলে, নাম তার আলম। বয়স তখন 17 কি 18 হবে। ফর্সা রং, লম্বা চুল, আর চোখে একটা স্বপ্ন, বড় হয়ে সে লেখক হবে। প্রতিদিন সন্ধ্যায় নদীর ধারে বসে সে লিখত তার ডায়েরিতে, কখনো কবিতা, কখনো গল্প, কখনো শুধু মনের কথা। আলমের বাবা মোক্তার সাহেব ছিলেন গ্রামের স্কুলের প্রধান শিক্ষক। মা রহিমা বেগম ছিলেন একজন নরম মনের মহিলা, যিনি সবসময় সবার জন্য রান্না করতেন। তাদের ছোট্ট টিনের চালের বাড়িটা ছিল গ্রামের মাঝখানে। আলমের একটা ছোট বোন ছিল, সামিয়া। বয়স তার 10 বছর। চঞ্চল, দুষ্টু, কিন্তু খুব মিষ্টি। সে সবসময় ভাইয়ের পিছন পিছন ঘুরত। ভাইয়া, আমাকে নিয়ে চলো না। এই ছিল তার প্রিয় সংলাপ। দ্বিতীয় অধ্যায়, নতুন প্রতিবেশী। একদিন গ্রামে নতুন একটা পরিবার এলো। তারা ঢাকা থেকে এসেছিল। বাবা একজন সরকারি চাকরিজীবী, বদলি হয়ে এই উপজেলায় এসেছেন। তাদের সাথে ছিল একটা মেয়ে, নাম তার তানিয়া। তানিয়া ছিল আলমের সমবয়সী। লম্বা চুল, বড় বড় চোখ, আর মুখে সবসময় একটা হাসি। সে ছিল খুবই পড়ুয়া। বই পড়তে তার খুব ভালো লাগত। প্রথম দিন যখন সে গ্রামের স্কুলে ভর্তি হলো, তখন সবাই অবাক হয়ে তাকে দেখছিল। শহুরে মেয়ে, কিন্তু কোনো অহংকার নেই। আলম আর তানিয়ার প্রথম দেখা হয়েছিল স্কুলের লাইব্রেরিতে। দুজনেই একই বই খুঁজছিল, রবীন্দ্রনাথের গোরা গি। তুমিও রবীন্দ্রনাথ পড়ো? আলম জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, আমার খুব প্রিয়।
তুমি? তানিয়া হেসে জবাব দিয়েছিল। সেই থেকে তাদের বন্ধুত্ব শুরু। প্রতিদিন স্কুলে, লাইব্রেরিতে আর কখনো কখনো নদীর ধারে বসে তারা গল্প করত। সাহিত্য নিয়ে, জীবন নিয়ে, স্বপ্ন নিয়ে। তৃতীয় অধ্যায়, স্বপ্নের কথা। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, জানো, আমি বড় হয়ে লেখক হতে চাই। এমন গল্প লিখব যেগুলো মানুষের মন ছুঁয়ে যাবে। তানিয়া মৃদু হেসে বলল, তুমি পারবে। তোমার লেখার হাত খুব ভালো। তুমি যা লিখো তাতে আন্তরিকতা আছে। তুমি কি হতে চাও? আলম জিজ্ঞেস করল। আমি শিক্ষিকা হতে চাই। গ্রামের মেয়েদের পড়াতে চাই। দেখো না, এখানে কত মেয়ে স্কুলেই যায় না। আমি চাই সবাই পড়াশোনা করুক। তানিয়ার কথা শুনে আলম অবাক হল। এতটা সরল, এতটা নিঃস্বার্থ স্বপ্ন। তুমি সত্যিই অসাধারণ, আলম বলল। তানিয়া লজ্জা পেয়ে বলল, আরে না, আমি সাধারণ। তবে হ্যাঁ, আমি মানুষের জন্য কিছু করতে চাই। সেদিন থেকে আলমের মনে তানিয়ার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হলো। সে বুঝতে পারছিল না এটা কি অনুভূতি, কিন্তু তানিয়াকে না দেখলে তার দিন ভালো যেত না। চতুর্থ অধ্যায়, বর্ষাকাল। বর্ষা এলো। পদ্মা নদী ফুলে ফেঁপে উঠল। চারিদিকে পানি আর পানি। স্কুল বন্ধ হয়ে গেল। বৃষ্টি থামার নাম নেই। একদিন সন্ধ্যায় আলম দেখল তানিয়া তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ভিজে একদম। কি হয়েছে? এভাবে বৃষ্টিতে ভিজে আসলে কেন? আলম চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। আমার বই। আমার প্রিয় বইটা। আমি নদীর ধারে রেখে এসেছিলাম। পানিতে ভেসে যাবে কি? তানিয়া কাঁদো কাঁদো স্বরে বলল। আলম কিছু না ভেবে ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। বৃষ্টি তখন মুষলধারে পড়ছে। সে নদীর ধারে গিয়ে দেখল তানিয়ার বইটা একটা পাথরের নিচে চাপা পড়ে আছে, কিন্তু পানি প্রায় সেখানে পৌঁছে গেছে। সে দ্রুত বইটা তুলে নিল। সৌভাগ্যবশত বইটা পুরোপুরি ভিজেনি। সে তার শার্টের ভিতরে বইটা লুকিয়ে বাড়ি ফিরল। তানিয়া যখন বইটা পেল, তার চোখে পানি এসে গেল। তুমি এতটা করলে আমার জন্য? তুমি আমার বন্ধু। বন্ধুর জন্য এটুকু তো করাই যায়। আলম হেসে বলল। সেদিন থেকে তানিয়াও বুঝতে পারল, আলম তার কাছে শুধু একজন বন্ধু নয়, আরও বেশি কিছু। পঞ্চম অধ্যায়, গ্রামের মেলা। শরৎকাল এলো। গ্রামে বড় মেলা বসে। নৌকা বাইচ, পুতুল নাচ, জারি গান, কত কিছু। সারা গ্রামে উৎসবের আমেজ। আলম আর তানিয়া একসাথে মেলা ঘুরছিল। স্বামীও ছিল তাদের সাথে। সে দুষ্টুমি করে বলল, ভাইজা, তানিয়া আপু তোমার বউ হবে? আলম আর তানিয়া দুজনেই লজ্জা পেয়ে গেল। আলম স্বামীয়াকে বকা দিল, কিন্তু মনে মনে সে ভাবছিল, সত্যিই তো, তানিয়াকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ মনে হয়। মেলায় একটা পুতুলের দোকানে তানিয়া একটা সুন্দর পুতুল দেখে মুগ্ধ হয়ে গেল। কিন্তু দাম শুনে হতাশ হল, 50 টাকা। তার কাছে এত টাকা ছিল না। আলম চুপি চুপি পুতুলটা কিনে নিল। মেলা শেষে যখন বাড়ি ফিরছিল, তখন সে তানিয়াকে পুতুলটা দিল। এটা তুমি আমার জন্য? তানিয়া অবাক হয়ে বলল। তুমি যেটা চেয়েছিলে সেটা তোমার হওয়া উচিত। কি? আলম মৃদু হেসে বলল। তানিয়া পুতুলটা বুকে জড়িয়ে ধরল। ধন্যবাদ, আলম। তুমি সত্যিই খুব ভালো। সেদিন রাতে আলম তার ডায়েরিতে লিখল, আজ আমি বুঝেছি ভালোবাসা কাকে বলে। যাকে দেখলে বুক ভরে যায়, যার জন্য নিজের সব কিছু দিয়ে দিতে ইচ্ছা করে, সেই তো ভালোবাসা। ষষ্ঠ অধ্যায়, সংকট। কিন্তু জীবন তো সবসময় সুখের থাকে না। একদিন আলমের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল তাকে ঢাকায় নিয়ে যেতে হবে ভালো চিকিৎসার জন্য। আলম দুশ্চিন্তায় পড়ে গেল। ঢাকায় যেতে হলে অনেক টাকা লাগবে। তাদের পরিবার তো সচ্ছল নয়। তানিয়া যখন এ খবর পেল, সে তার বাবাকে বলল। তানিয়ার বাবা একজন ভালো মানুষ ছিলেন। তিনি আলমের বাবার চিকিৎসার জন্য টাকা দিতে রাজি হলেন। না না, এভাবে আমরা নিতে পারব না, মোক্তার সাহেব বললেন। আপনি আমার মেয়ের শিক্ষকের বাবা। আমার দায়িত্ব আপনার সেবা করা, তানিয়ার বাবা বললেন। শেষ পর্যন্ত আলমের বাবাকে ঢাকায় নিয়ে যাওয়া হলো। আলম আর তার মা তার সাথে গেল। স্বামীয়া থেকে গেল গ্রামে তানিয়াদের বাড়িতে। ঢাকায় থাকতে হলো প্রায় 1 মাস। সেই 1 মাস আলম প্রতিদিন তানিয়াকে চিঠি লিখত। মোবাইল ফোন তো তখন সবার ছিল না। চিঠি ছিল যোগাযোগের মাধ্যম। তানিয়াও প্রতিদিন চিঠির অপেক্ষায় থাকত। আলমের চিঠি পড়ে সে বুঝতে পারত আলম কতটা কষ্টে আছে, কতটা দুশ্চিন্তায় আছে। সে নিজেও আলমের জন্য দোয়া করত।
সপ্তম অধ্যায়, ফিরে আসা। অবশেষে মোক্তার সাহেব সুস্থ হয়ে উঠলেন। ডাক্তার বললেন এখন তিনি বাড়ি যেতে পারবেন, কিন্তু সতর্ক থাকতে হবে। যেদিন আলম গ্রামে ফিরল সেদিন পুরো গ্রাম খুশিতে আত্মহারা। সবাই মোক্তার সাহেবকে দেখতে এলো। তানিয়াও এলো সামিয়াকে নিয়ে। আলম তানিয়াকে দেখে বলল, তোমার চিঠিগুলো আমাকে শক্তি দিয়েছে। ঢাকায় যখন খুব কষ্ট লাগত তখন তোমার চিঠি পড়ে আবার ভালো লাগত। আমি জানতাম তুমি ফিরে আসবে। আমি বিশ্বাস রাখিনি, হারাইনি। তানিয়া মৃদু হেসে বলল। সেদিন বিকেলে নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তানিয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, তানিয়া বলল। আমি আমি তোমাকে ভালোবাসি। ঢাকায় থাকার সময় প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়েছে। তুমি ছাড়া আমার জীবন অর্থহীন। তানিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি আলম, কিন্তু আমরা এখনো ছোট। আমাদের পড়াশোনা শেষ করতে হবে, নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তারপর আমরা একসাথে থাকব। আলম তার কথা শেষ করল। হ্যাঁ, একসাথে থাকব। তানিয়া হেসে মাথা নাড়ল। অষ্টম অধ্যায়, সময়ের পরীক্ষা। পরের কয়েক বছর দ্রুত কেটে গেল। আলম আর তানিয়া দুজনেই খুব ভালো ছাত্র ছিল। এসএসসি পরীক্ষায় দুজনেই জিপিএ 5 পেল। এরপর তারা ঢাকায় কলেজে ভর্তি হল। আলম নটরডেম কলেজে আর তানিয়া হলিক্রস কলেজে। গ্রাম ছেড়ে শহরে আসতে হলো। শহরের জীবন ছিল অন্যরকম। ব্যস্ততা, ভিড়, শব্দ, সবকিছু গ্রামের থেকে আলাদা। কিন্তু আলম আর তানিয়া তাদের লক্ষ্য থেকে বিচলিত হলো না। প্রতি সপ্তাহান্তে তারা দেখা করত। কখনো রমনা পার্কে, কখনো টিএসসিতে, কখনো কোনো বইয়ের দোকানে। তারা একে অপরকে উৎসাহ দিত, সাহস দিত। এইচএসসি পরীক্ষায়ও দুজনেই ভালো ফল করল। আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে ভর্তি হল আর তানিয়া শিক্ষা বিভাগে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জীবনে নতুন চ্যালেঞ্জ এলো। রাজনীতি, সেশন, আর্থিক সংকট, নানা সমস্যা। কখনো কখনো আলমের মনে হতো সে হয়তো লেখক হতে পারবে না। তানিয়াও মাঝে মাঝে হতাশ হতো। কিন্তু তারা একে অপরকে সাহায্য করত। আলম যখন হতাশ হতো তানিয়া তাকে মনে করিয়ে দিত তার স্বপ্নের কথা। তানিয়া যখন ভেঙে পড়ত আলম তাকে শক্তি যোগাত। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। স্নাতক শেষ করার পর আলম একটা পত্রিকায় চাকরি পেল, সাংবাদিক হিসেবে। বেতন খুব বেশি না, কিন্তু লেখার সুযোগ ছিল। সে ফিচার লিখত, গল্প লিখত। তানিয়া একটা স্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দিল। তার স্বপ্ন ছিল গ্রামে ফিরে যাওয়া, কিন্তু সে জানত এখনো সময় হয়নি। আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। একদিন আলম একটা প্রকাশনা সংস্থায় তার লেখা গল্পের পাণ্ডুলিপি জমা দিল। সে একটা উপন্যাস লিখেছিল, নদীর ধারে সেই গাগু। এটা ছিল তাদের নিজেদের গল্প, তাদের গ্রামের গল্প। কয়েক মাস পর প্রকাশক ফোন করলেন, আপনার বই আমরা প্রকাশ করতে চাই। গল্পটা খুব সুন্দর, আবেগময়। আলম বিশ্বাস করতে পারছিল না। তার স্বপ্ন সত্যি হচ্ছে। সে প্রথমেই তানিয়াকে খবরটা দিল। আমি জানতাম তুমি পারবে। তুমি তো সত্যিই লেখক। তানিয়া খুশিতে আটখানা। বইটা প্রকাশিত হওয়ার পর বেশ সাড়া পড়ে গেল। পাঠকরা ভালো সাড়া দিল, সমালোচকরাও প্রশংসা করল। দশম অধ্যায়, ঘরে ফেরা। 5 বছর পর আলম আর তানিয়া সিদ্ধান্ত নিল তারা গ্রামে ফিরে যাবে। ঢাকায় তারা যা অর্জন করতে চেয়েছিল তা করেছে। এখন সময় এসেছে নিজেদের শেকদে ফিরে যাওয়ার। তারা বিয়ে করল। সাদামাটা অনুষ্ঠান, কিন্তু পূর্ণ আন্তরিকতায়। পুরো গ্রাম এসেছিল তাদের বিয়েতে। তোমরা আমাদের গর্ব, মোক্তার সাহেব আবেগে বললেন। বিয়ের পর তারা গ্রামেই থেকে গেল। আলম লেখালেখি চালিয়ে গেল। সে গ্রামের গল্প লিখত, সাধারণ মানুষের গল্প। তার বই পরপর সফল হতে লাগল। তানিয়া গ্রামে একটা স্কুল খুলল। বিনামূল্যে গরিব মেয়েদের পড়াতে লাগল। সে তার স্বপ্ন পূরণ করছিল। একাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। 3 বছর পর তাদের একটা মেয়ে হলো। নাম রাখো রূপা। ছোট্ট, ফুটফুটে, ঠিক যেন তানিয়ার মতো। রূপা বড় হতে লাগল গ্রামের মুক্ত পরিবেশে। নদীর ধারে খেলা, মাঠে দৌড়ানো, গাছে চড়া, সবকিছু। আলম তাকে গল্প শোনাত, তানিয়া তাকে পড়াত। একদিন রূপা জিজ্ঞেস করল, বাবা, তুমি আর মা কিভাবে পরিচিত হলে? আলম হেসে বলল, সেটা একটা লম্বা গল্প মা। একদিন তোমাকে পুরো গল্প শোনাবো।
এখন শোনাও না, রূপা জেদ করল। আলম তানিয়ার দিকে তাকাল। তানিয়া হেসে মাথা নাড়ল। ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে দুটো ছেলে মেয়ে পরিচিত হয়েছিল। দাঁত শ্রদ্ধায় পূর্ণতা। বছর কেটে গেল। আলমের বই এখন দেশ জুড়ে জনপ্রিয়। সে একজন প্রতিষ্ঠিত লেখক, কিন্তু খ্যাতি তাকে বদলায়নি। সে এখনও সেই সরল বিনলি আলম। তানিয়ার স্কুল এখন বড় হয়েছে। শত শত মেয়ে সেখানে পড়ছে। অনেকে এখন কলেজে, বিশ্ববিদ্যালয়ে। তানিয়া তাদের সবার কাছে একজন আদর্শ। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তুমি জানো, এই জায়গাটাই আমার সবচেয়ে প্রিয়। এখানেই আমরা প্রথম একসাথে বসেছিলাম, স্বপ্নের কথা বলেছিলাম। আর এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে, তানিয়া বলল। শুধু পূরণই না, আরও বেশি কিছু পেয়েছি। তোমাকে পেয়েছি, রূপাকে পেয়েছি, এই সুন্দর জীবনটা পেয়েছি। রূপা তখন দৌড়ে এসে তাদের কোলে বসল। বাবা, আমি বড় হয়ে তোমার মতো লেখক হব। আলম হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। তুমি যা হতে চাও তাই হবে মা, আমরা তোমার পাশে আছি। সূর্য তখন অস্ত যাচ্ছে নদীর ওপারে। লাল কমলা আকাশ, নদীর শীতল বাতাস আর পরিবারের উষ্ণতা, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? ত্রয়োদশ অধ্যায়, গ্রামের উন্নয়ন। আলম আর তানিয়া শুধু নিজেদের নিয়েই ব্যস্ত ছিল না, তারা পুরো গ্রামের উন্নয়ন নিয়ে ভাবত। আলম তার লেখালেখি থেকে যা আয় করত, তার একটা অংশ গ্রামের উন্নয়নে ব্যয় করত। তারা গ্রামে একটা লাইব্রেরি খুলল, হাজার হাজার বই নিয়ে। গ্রামের যে কেউ এসে বই পড়তে পারত। ছোট ছেলেমেয়েরা বিকেলে এসে বই পড়ত, গল্প শুনত। জ্ঞানী শক্তি, আলম সবসময় বলতো, আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে শিক্ষিত করতে পারি, তাহলে গ্রাম এমনিতেই উন্নত হবে। তানিয়া তার স্কুলে শুধু পড়াশোনাই শেখাতো না, জীবন দক্ষতাও শেখাতো। মেয়েদের শেখাতো কিভাবে আত্মবিশ্বাসী হতে হয়, কিভাবে নিজের মতামত প্রকাশ করতে হয়, কিভাবে স্বাবলম্বী হতে হয়। শিক্ষা মানে শুধু বই পড়া নয়, তানিয়া বলতো। শিক্ষা মানে জীবনকে বুঝতে শেখা, মানুষ হয়ে ওঠা। গ্রামের মানুষ তাদের এই প্রচেষ্টায় খুব খুশি ছিল। যারা আগে মেয়েদের স্কুলে পাঠাতে চাইত না, তারাও এখন পাঠাতে শুরু করেছে। একদিন গ্রামের প্রবীণ হাজী সাহেব আলমকে বললেন, বাবা, তোমরা আমাদের গ্রামের জন্য যা করছো সেটা আল্লাহ কবুল করুন। তোমরা না থাকলে আমাদের গ্রাম এখনো অন্ধকারেই থাকত। আলম বিনয়ের সাথে বলল, চাচা, আমরা তো এই গ্রামেরই সন্তান। আমাদের দায়িত্ব এই গ্রামের সেবা করার। চতুর্দশ অধ্যায়, বাধা আর সংগ্রাম। কিন্তু জীবন তো সবসময় মসৃণ পথে চলে না। একদিন গ্রামে একটা বড় সমস্যা দেখা দিল। পদ্মা নদীর ভাঙন শুরু হলো। প্রতিদিন নদী গ্রামের জমি গিলে খাচ্ছে। অনেক পরিবার তাদের বাড়িঘর হারাচ্ছে। ফসলের জমি নদীতে তলিয়ে যাচ্ছে। মানুষ আতঙ্কিত। আলম আর তানিয়া বসে থাকল না। তারা একটা সভা ডাকল। পুরো গ্রামের মানুষ এলো। আমরা যদি একসাথে কাজ করি, তাহলে আমরা নদীর ভাঙন রোধ করতে পারব, আলম বলল। আমাদের সরকারের কাছে দরখাস্ত দিতে হবে, আমাদের নিজেদেরও কিছু পদক্ষেপ নিতে হবে। তারা একটা কমিটি গঠন করল। জেলা প্রশাসকের কাছে দরখাস্ত দিল। সংবাদপত্রে লিখল। আলম তার লেখনীর মাধ্যমে এই সমস্যা তুলে ধরল সারা দেশে। কয়েক মাসের সংগ্রামের পর সরকার নড়েচড়ে বসল। নদীর তীরে বাঁধ নির্মাণের কাজ শুরু হলো। ধীরে ধীরে ভাঙন থামল। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল। তোমরা আমাদের গ্রামকে বাঁচিয়েছ, একজন বৃদ্ধ আলমকে আশীর্বাদ করলেন। আমরা সবাই মিলে বাঁচিয়েছি, আলম বলল। এটা সবার প্রচেষ্টার ফল। পঞ্চদশ অধ্যায়, রূপার স্বপ্ন। রূপা এখন 10 বছরের। খুব মেধাবী মেয়ে। স্কুলে সব সময় প্রথম হয়। কিন্তু শুধু পড়াশোনায় নয়, সে খেলাধুলায়, গানেও ভালো। একদিন রূপা তার বাবা মাকে বলল, আমি ডাক্তার হতে চাই। গ্রামের মানুষদের সেবা করব। আলম আর তানিয়া খুশি হলো। তাদের মেয়ে অন্যের সেবা করতে চায়, এর চেয়ে বড় গর্বের আর কি হতে পারে? তুমি যা হতে চাও, আমরা তোমাকে সাহায্য করব, তানিয়া বলল। কিন্তু রূপার একটা শর্ত ছিল। আমি ঢাকায় না, গ্রামেই থাকব। এখানেই পড়ব, এখানেই ডাক্তারি করব। আলম হেসে বলল, কেন মা? ঢাকায় তো ভালো সুযোগ পাবে। বাবা, তুমি আর মা যেমন গ্রামে ফিরে এসেছ, আমিও তাই চাই। গ্রামের মানুষদের সবচেয়ে বেশি সাহায্যের দরকার। এই কথা শুনে আলমের চোখে পানি এসে গেল। তার মেয়ে তার আদর্শকে ধারণ করছে।
রূপা খুব পরিশ্রমী ছিল। প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করত। মায়ের স্কুলে ছোটদের পড়াতে সাহায্য করত। বাবার লেখার কাজেও হাত লাগাত। রূপা, তুমি এত কাজ করো, ক্লান্ত হয়ে যাও না? তানিয়া একদিন জিজ্ঞেস করল। না মা, আমি যখন মানুষের উপকার করি তখন আমার ভালো লাগে। ক্লান্তি লাগে না, রূপা হেসে জবাব দিল। শ্রদ্ধায় পুরস্কার। আলমের লেখালেখি এখন দেশের সীমা পেরিয়ে গেছে। তার বই অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষা। বিদেশেও পাঠক তৈরি হয়েছে। একদিন একটা খবর এলো, আলম জাতীয় সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছে। এটা দেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। পুরো গ্রাম আনন্দে উদ্বেলিত। আমাদের আলম জাতীয় পুরস্কার পাবে, সবাই গর্ব করে বলতে লাগল। পুরস্কার দেওয়ার অনুষ্ঠান হলো ঢাকায়। প্রধানমন্ত্রী নিজে পুরস্কার তুলে দিলেন আলমের হাতে। আপনার লেখা আমাদের গ্রাম বাংলার প্রকৃত চিত্র তুলে ধরে, প্রধানমন্ত্রী বললেন। আপনি দেশের গর্ব। আলম বিনয়ের সাথে পুরস্কার নিল। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন সে নদীর ধারে বসে স্বপ্ন দেখত লেখক হওয়ার। পুরস্কার পাওয়ার পর আলম একটা বক্তৃতা দিল। এই পুরস্কার শুধু আমার একার নয়, এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মেয়ে রূপার, আমার গ্রামের সব মানুষের। তারা আমাকে অনুপ্রাণিত করেছে, সাহস দিয়েছে। তানিয়ার চোখে খুশির অশ্রু। তার স্বামী এত বড় সম্মান পেল, কিন্তু তবুও সে নিজের কৃতিত্ব সবার সাথে ভাগ করে নিচ্ছে। সপ্তম অধ্যায়, তানিয়ার স্বীকৃতি। আলমের পুরস্কার পাওয়ার 1 বছর পর তানিয়াও একটা সম্মান পেল। সরকার তাকে কুশেরা শিক্ষক পুরস্কার দিল। তার স্কুল থেকে যে মেয়েরা বের হয়ে গেছে তারা এখন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ উদ্যোক্তা। পুরস্কার নেওয়ার সময় তানিয়া বলল, আমি শুধু বীজ বপন করেছি। এই মেয়েরাই আমার আসল পুরস্কার। তারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সমাজে অবদান রাখছে। তার স্কুলের একজন প্রাক্তন ছাত্রী, যে এখন একজন সফল ব্যবসায়ী, মঞ্চে উঠে এসে বলল, ম্যাডাম না থাকলে আমি আজ এখানে থাকতাম না। তিনি আমাকে শুধু পড়াশোনাই শেখাননি, আত্মবিশ্বাস শিখিয়েছেন। রূপা তখন মঞ্চের নিচে বসে মায়ের দিকে তাকিয়েছিল, গর্বিত চোখে। আমার মা সত্যিই সেরা, সে মনে মনে বলল। অষ্টাদশ অধ্যায়, সময়ের প্রবাহ। আরও কয়েক বছর কেটে গেল। রূপা এখন 8ম শ্রেণীতে। খুব ভালো ছাত্রী। তার স্বপ্ন ডাক্তার হওয়ার, সেই স্বপ্ন এখনও অটুট। আলম এখনও লিখে যাচ্ছে। তার নতুন একটা উপন্যাস বের হলো, জোছনা রাতের স্বপ্ন। এটাও বেশ জনপ্রিয় হলো। তানিয়ার স্কুল এখন অনেক বড়। 300 জন ছাত্রী, 10 জন শিক্ষক, একটা পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামটাও অনেক বদলে গেছে। এখন পাকা রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্যকেন্দ্র, সবকিছু আছে। কিন্তু গ্রামের আত্মা, সেই সারল্য, সেই ভালোবাসা, সেটা আছে অক্ষুণ্ণ। একদিন সন্ধ্যায় পুরো পরিবার নদীর ধারে বসেছিল। আলম, তানিয়া, রূপা আর সামিয়া। সামিয়া এখন বিবাহিত, তার একটা ছেলে আছে। ভাইয়া, মনে আছে যখন আমি ছোট ছিলাম, তুমি আর ভাবি এখানে বসে গল্প করতে? সামিয়া হেসে বলল। মনে আছে, আলম হেসে বলল। সেই সময়গুলো কত সুন্দর ছিল। এখনকার সময়ও কম সুন্দর নয়, তানিয়া বলল। আমরা একসাথে আছি, সুস্থ আছি, খুশি আছি, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি? রূপা বলল, বাবা, তোমার আর মায়ের মতো আমিও একজন ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। আলম মেয়ের মাথায় হাত রেখে বলল, তুমি পাবে মা। তবে তার আগে তোমার স্বপ্ন পূরণ করো। ডাক্তার হও, তারপর জীবনসঙ্গী খুঁজবে। 19 অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। রূপা এসএসসি পরীক্ষা দিল। ফলাফল বেরোলো, জিপিএ 5। পুরো গ্রাম খুশি। আলম আর তানিয়া গর্বিত। কিন্তু এখন একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। রূপা ডাক্তার হতে চায়, আর তার জন্য তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। কিন্তু গ্রামে তো মেডিকেল কলেজ নেই। বাবা, আমি ঢাকা মেডিকেলে ভর্তি হতে চাই, রূপা বলল। আলম একটু চিন্তিত হলো। কিন্তু তুমি তো বলেছিলে গ্রামে থাকবে। হ্যাঁ বাবা, আমি গ্রামে ফিরে আসব। কিন্তু ভালো ডাক্তার হতে হলে ভালো প্রতিষ্ঠান থেকে পড়তে হবে। আমি 5 বছর ঢাকায় থাকব, তারপর ফিরে আসব এবং গ্রামে একটা হাসপাতাল খুলব। তানিয়া বলল, মেয়েটা ঠিকই বলছে। আমরাও তো ঢাকায় গিয়ে পড়াশোনা করেছিলাম, তারপর ফিরে এসেছি। রূপা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হলো। প্রথম দিকে গ্রাম ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে জানত এটা তার লক্ষ্যের জন্য প্রয়োজন।
আলম আর তানিয়া প্রতি মাসে ঢাকায় যেত মেয়েকে দেখতে। রূপা ফোনে প্রতিদিন কথা বলত। 20 অধ্যায়, পরিবারের বন্ধন। 5 বছর খুব দ্রুত কেটে গেল। রূপা ডাক্তার হয়ে গেল। এমবিবিএস পাস করে ভালো ফলসহ। এখন তার সামনে অনেক সুযোগ। ঢাকার বড় বড় হাসপাতাল তাকে চাকরির অফার দিচ্ছে। কিন্তু রূপার লক্ষ্য অন্য। বাবা, আমি গ্রামে ফিরে আসছি, রূপা ফোনে বলল। তুমি নিশ্চিত? ঢাকায় তো অনেক ভালো সুযোগ, আলম বলল। বাবা, আমার স্বপ্ন তো ঢাকায় বড় ডাক্তার হওয়া নয়। আমার স্বপ্ন গ্রামের মানুষের সেবা করার। রূপা গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষ তাকে মাথায় করে নিয়ে এলো। আমাদের নিজের ডাক্তার। সে একটা ছোট ক্লিনিক খুলল। বিনামূল্যে গরিব মানুষদের চিকিৎসা দিতে লাগল। যাদের সামর্থ্য আছে তারা দিত, যাদের নেই তাদের কাছ থেকে কিছু নিত না। তুমি কিভাবে চালাবে এভাবে? আলম একদিন জিজ্ঞেস করল। বাবা, তুমি তো লেখক হয়েছ মানুষের সেবা করার জন্য, মা শিক্ষিকা হয়েছে সেবার জন্য। আমিও তাই। টাকা পয়সা পরে দেখা যাবে। আলম মেয়েকে জড়িয়ে ধরল। তুমি আমাদের গর্ব। 21 অধ্যায়, নতুন সঙ্গী। রূপা যখন ক্লিনিকে ব্যস্ত তখন একদিন একজন তরুণ ডাক্তার এলো। তার নাম ফাহিম। সে ঢাকা থেকে এসেছে গ্রামাঞ্চলে স্বেচ্ছাসেবা করতে। ফাহিম আর রূপা একসাথে কাজ করতে লাগল। দুজনেই একই স্বপ্ন দেখে, গ্রামের মানুষের সেবা করা। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হলো। তারপর সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হলো। একদিন ফাহিম আলমের কাছে এলো। চাচা, আমি রূপাকে বিয়ে করতে চাই। আলম হেসে বলল, তুমি কি রূপাকে জিজ্ঞেস করেছ? হ্যাঁ, সে রাজি। ফাহিম লজ্জা পেয়ে বলল। তানিয়া খুশিতে আটখানা। আমার মেয়ে একজন ভালো মানুষ পেয়েছে। কি? রূপা আর ফাহিমের বিয়ে হলো। সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠান। পুরো গ্রাম এসেছিল। বিয়ের পর তারা দুজন মিলে ক্লিনিক চালাতে লাগল। তারা স্বপ্ন দেখে গ্রামে একটা বড় হাসপাতাল করার। 20 অধ্যায়, 3 প্রজন্ম। 2 বছর পর রূপার একটা ছেলে হলো। নাম রাখল আয়ান। আলম আর তানিয়া দাদা দাদি হলো। দেখো আমাদের নাতি, আলম আবেগে বলল। তানিয়া শিশুটিকে কোলে নিয়ে বলল, এই শিশু আমাদের ভবিষ্যৎ। এর জন্যই তো আমরা এত কাজ করছি। এখন বাড়িতে 3 প্রজন্ম। আলমতানিয়া, রূপা, ফাহিম আর ছোট্ট আয়ান। প্রতিদিন সন্ধ্যায় তারা একসাথে বসে। আলম গল্প বলে, তানিয়া গান শোনায়, রূপা দিনের কাজের গল্প বলে। একদিন আয়ান যখন একটু বড় হলো সে জিজ্ঞেস করল, দাদু তুমি কি করো? আলম হেসে বলল, আমি গল্প লিখি। না তবু আমাকে একটা গল্প বলো না? ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে কি। আর এভাবেই চলতে থাকে জীবনের গল্প প্রজন্ম থেকে প্রজন্মে। 23 অধ্যায়, উত্তরাধিকার। আলম এখন 60 পেরিয়ে গেছে। চুলদাড়ি পেকে গেছে। কিন্তু লেখার হাত এখনো অক্ষুণ্ণ। সে এখনো প্রতিদিন লেখে। তানিয়াও এখন অবসর নিয়েছে স্কুল থেকে। কিন্তু মাঝে মাঝে যায় ছাত্রীদের সাথে দেখা করতে। একদিন আয়ান, যে এখন 5 বছরের, দাদুকে জিজ্ঞেস করল, দাদু তুমি কত বই লিখেছ? প্রায় 20টা, আলম বলল। আমিও বড় হয়ে লেখক হব, আয়ান বলল। রূপা হেসে বলল, তুমি যা হতে চাও তাই হবে কি? আলম নাতিকে কোলে নিয়ে বলল, লেখক হওয়া মানে শুধু বই লেখা নয় বাবা। লেখক হওয়া মানে মানুষের কথা বলা, সত্য বলা, ভালোবাসা ছড়িয়ে দেওয়া। কি? আমি সব করব, আয়ান উৎসাহিত হয়ে বলল। তানিয়া নাতিকে আদর করে বলল, তুমি করবে, আমরা জানি। কি? 24 অধ্যায়, গ্রামের হাসপাতাল। রূপা আর ফাহিমের স্বপ্ন ছিল গ্রামে একটা বড় হাসপাতাল খোলার। তারা কয়েক বছর ধরে টাকা জমিয়ে রাখছিল। আলমও তার রয়্যালটির একটা অংশ দিয়েছিল। অবশেষে সেই দিন এলো। তারা একটা 3তলা হাসপাতাল তৈরি করল। নাম দিল রূপসী হাসপাতাল। উদ্বোধনের দিন পুরো জেলা থেকে মানুষ এলো। স্বাস্থ্যমন্ত্রী নিজে এসে উদ্বোধন করলেন। এই হাসপাতাল শুধু একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র নয়, মন্ত্রী বললেন। এটা একটা স্বপ্নের বাস্তবায়ন। ডা রূপা আর ডা ফাহিম যা করেছেন সেটা অনুকরণীয়। হাসপাতালে 10টা বেড, অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি, সবকিছু আছে। আর সবচেয়ে বড় কথা, গরিবদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা। আলম গর্বে বুক ফুলিয়ে বলল, আমার মেয়ে যা করেছে আমি কলম দিয়ে তা করতে পারিনি।
তুমি কলম দিয়ে মানুষের মন ছুঁয়েছ, আমি হাত দিয়ে মানুষের শরীর সারাচ্ছি। দুটোই সমান গুরুত্বপূর্ণ, রূপা বলল। 25 অধ্যায় প্রত্যাবর্তন। একদিন গ্রামে একটা আশ্চর্য ঘটনা ঘটল। যে ছেলেটা 30 বছর আগে গ্রাম ছেড়ে আমেরিকায় গিয়েছিল সে ফিরে এলো। তার নাম জামিল। সে আমেরিকায় একজন সফল ব্যবসায়ী, কিন্তু বয়স হয়েছে, এখন শেখদে ফিরতে চায়। জামিল আলমের সাথে দেখা করতে এলো। আমি তোমার বই পড়েছি আমেরিকায় বসে, সেই বই পড়ে আমার গ্রামের কথা মনে পড়ে গেল, তাই ফিরে এলাম। স্বাগতম, আলম হাসি মুখে বলল। জামিল বলল, আমি এই গ্রামের জন্য কিছু করতে চাই। তুমি কি পরামর্শ দাও? আলম ভাবল একটু, তারপর বলল, গ্রামে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলো। যুবকদের হাতে কলমে কাজ শেখাও, তাহলে তারা চাকরি পাবে, স্বাবলম্বী হবে। জামিল খুশি হল। চমৎকার আইডিয়া। কয়েক মাসের মধ্যে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হলো। সেখানে ছেলেমেয়েরা কম্পিউটার, ইলেকট্রনিক্স, সেলাই, রান্না, নানা বিষয়ে প্রশিক্ষণ পেতে লাগল। এভাবে একে একে গ্রামে নতুন নতুন সুবিধা যুক্ত হতে লাগল। কেউ ফিরে এসে স্কুলে দান করল, কেউ রাস্তা বানিয়ে দিল, কেউ মসজিদ মন্দির সংস্কার করল। আলম দেখছিল আর ভাবছিল, একজন মানুষ যদি ভালো কাজ শুরু করে তাহলে সেটা অন্যদেরও অনুপ্রাণিত করে। কি 26 অধ্যায় পরবর্তী প্রজন্ম। আয়ান এখন 10 বছরের, খুব মেধাবী ছেলে। সে দাদুর কাছে বসে গল্প শোনে, দাদির কাছে থেকে জীবনের পাঠ নেয়। একদিন স্কুলে একটা রচনা প্রতিযোগিতা হলো। বিষয় ছিল আমার স্বপ্নের বাংলাদেশ। আয়ান লিখল, আমার স্বপ্নের বাংলাদেশে সবাই শিক্ষিত হবে, কেউ অসুস্থ হলে চিকিৎসা পাবে, কেউ গরিব থাকবে না, সবাই একসাথে মিলেমিশে থাকবে। আমার দাদু বলেন, স্বপ্ন দেখতে হয় বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হয়। আয়ান প্রথম হলো, পুরস্কার পেল। আলম নাতির রচনা পড়ে চোখ ভিজিয়ে ফেল। আমাদের শিক্ষা বৃথা যায়নি, নতুন প্রজন্ম ঠিক পথে আছে। 27 অধ্যায় জীবনের সন্ধ্যা। আলম এখন 65 পেরিয়ে গেছে। শরীর একটু দুর্বল হয়ে এসেছে, কিন্তু মন এখনো তরুণ। একদিন ডাক্তার বলল তার হার্টে সমস্যা আছে, বিশ্রাম নিতে হবে। রূপা খুব চিন্তিত। বাবা, তুমি এখন আর এত কাজ করবে না, বিশ্রাম নাও। কিন্তু আলম কি থেমে থাকার মানুষ? সে এখনো লেখে, মানুষের সাথে দেখা করে, গ্রামের উন্নয়নের কাজে যুক্ত থাকে। তানিয়া বলল, তুমি একটু শান্ত হও। আমরা এত কাজ করেছি, এখন পরের প্রজন্মকে দায়িত্ব দাও। তুমি ঠিক বলছো, আলম মেনে নিল। কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে। কি? তানিয়া জিজ্ঞেস করল। আমি আমাদের জীবনের গল্পটা লিখতে চাই, একটা আত্মজীবনী, যাতে পরের প্রজন্ম জানতে পারে আমরা কিভাবে স্বপ্ন দেখেছিলাম, কিভাবে সেই স্বপ্ন পূরণ করেছিলাম। তুমি লেখো, তানিয়া হেসে বলল। আমি তোমাকে সাহায্য করব। 28 অধ্যায় শেষ বই। পরের 6 মাস আলম লিখল তার জীবনের গল্প। নদীর ধারে সেই গা, একটি জীবন কথা। কি নাম দিল? বইটাই ছিল তাদের প্রথম দেখা, প্রথম প্রেম, সংগ্রাম, সফলতা, ব্যর্থতা, সবকিছু। বই প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে সাড়া পড়ে গেল। মানুষ পড়ল আর অনুপ্রাণিত হলো। একজন পাঠক চিঠি লিখল, আপনার বই পড়ে আমি বুঝেছি স্বপ্ন দেখা আর তা পূরণ করা সম্ভব। আমিও এখন আমার গ্রামে ফিরে যাব, কিছু করব। আলম এই চিঠি পড়ে খুশি হলো। দেখো তানিয়া, আমাদের জীবন বৃথা যায়নি, আমরা মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছি। 29 অধ্যায় বিদায়। এক শীতের সকালে আলম ঘুম থেকে উঠল না। তার হার্ট অ্যাটাক হয়েছে। রূপা যতই চেষ্টা করল, কিছু করতে পারল না। আলম চলে গেল। পুরো গ্রাম শোকে মুহ্যমান। আমাদের আলম চলে গেল, সবাই কাঁদল। তানিয়া কান্নায় ভেঙে পড়ল। তুমি আমাকে একা ফেলে চলে গেলে। রূপা মাকে সান্ত্বনা দিল। মা, বাবা চলে যায়নি, তার লেখায় সে বেঁচে আছে, তার কাজে সে বেঁচে আছে, আমাদের মধ্যে সে বেঁচে আছে। আলমের জানাজায় হাজার হাজার মানুষ এলো। তাকে সমাহিত করা হলো গ্রামের কবরস্থানে, নদীর পাশে, যেখানে সে জীবনের অনেকটা সময় কাটিয়েছে। 30 অধ্যায় উত্তরাধিকার শেষ অধ্যায়। আলমের মৃত্যুর পর তানিয়া ভেঙে পড়েনি, সে আরও শক্ত হয়েছে। আলম চলে গেছে, কিন্তু তার স্বপ্ন চলে যায়নি। আমাকে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে।
সে গ্রামের লাইব্রেরিটাকে কি আলম স্মৃতি লাইব্রেরিকে নাম দিল। সেখানে আলমের সব বই রাখা হলো। রূপা হাসপাতালে আরও বেশি মনোযোগী হলো। বাবা চাইতেন আমি মানুষের সেবা করি, আমি তাই করব। ফাহিম তার পাশে থেকে সাহায্য করল। আয়ান, যে এখন 15 বছরের, দাদুর মতো লিখতে শুরু করল। সে গল্প লেখে, কবিতা লেখে। একদিন আয়ান তানিয়াকে তার লেখা একটা গল্প দেখাল। গল্পের নাম কি দাদুর স্বপ্ন। তানিয়া পড়ল, চোখে পানি এলো। তোমার দাদু বেঁচে আছে তোমার মধ্যে কি? বছরের পর বছর কেটে গেল। গ্রামটা আরও উন্নত হলো, কিন্তু আলমকে কেউ ভুলল না। প্রতি বছর তার জন্মদিনে গ্রামে একটা সাহিত্য উৎসব হয়। তরুণ লেখকরা আসে, তাদের লেখা পড়ে। তানিয়া এখন 80 পেরিয়ে গেছে, কিন্তু এখনও প্রতিদিন স্কুলে যায়, ছাত্রীদের দেখে আসে। একদিন এক তরুণী তানিয়াকে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার আর আলম স্যারের গল্পটা কি সত্যি? তানিয়া হেসে বলল, হ্যাঁ, প্রতিটা শব্দ সত্যি। আমরা স্বপ্ন দেখেছিলাম আর সেই স্বপ্ন পূরণ করেছিলাম। আমিও কি পারবো? তরুণী জিজ্ঞেস করল। অবশ্যই পারবে, তানিয়া দৃঢ়তার সাথে বলল। শুধু স্বপ্ন দেখো, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করো, আর কখনো হাল ছেড়ো না। সেদিন সন্ধ্যায় নদীর ধারে বসে তানিয়া আকাশের দিকে তাকাল। আলম, তুমি কি দেখছো? আমরা যা শুরু করেছিলাম তা এখনো চলছে। তোমার স্বপ্ন বেঁচে আছে। নদীর জল কুলকুল করে বয়ে যাচ্ছে। বাতাসে যেন আলমের কণ্ঠস্বর ভেসে এলো, আমি জানতাম তুমি পারবে। আমরা একসাথে এই স্বপ্ন দেখেছিলাম, তুমি তা বাঁচিয়ে রেখেছ। ধন্যবাদ তানিয়া। তানিয়া হাসল, চোখে পানি কিন্তু মুখে হাসি। ধন্যবাদ তোমাকে আলম, তুমি আমার জীবনকে অর্থবহ করেছিলে। সমাপ্তি। এই ছিল আলম আর তানিয়ার গল্প। দুটো সাধারণ মানুষ যারা অসাধারণ স্বপ্ন দেখেছিল। আর সেই স্বপ্ন শুধু নিজেদের জন্যই ছিল না, ছিল সবার জন্য। আজও রূপসী গ্রামে যদি যাও, দেখবে আলম স্মৃতি লাইব্রেরি, তানিয়া বালিকা বিদ্যালয়, রূপসী হাসপাতাল, সবকিছু দাঁড়িয়ে আছে। এগুলো শুধু ভবন নয়, এগুলো স্বপ্নের বাস্তবায়ন। আর নদীর ধারে, যেখানে একদিন দুটো তরুণী বসে স্বপ্ন দেখেছিল, সেখানে এখন একটা ফলক লাগানো আছে। তাতে লেখা, যেখানে স্বপ্ন শুরু হয়েছিল। আলম ও তানিয়া, দুই স্বপ্নদ্রষ্টা, দুই সেবক, যারা প্রমাণ করেছেন স্বপ্ন দেখলে এবং কাজ করলে সবকিছুই সম্ভব। শিক্ষা, জীবনের স্বপ্ন দেখো বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য নিরলসভাবে কাজ করো। নিজের জন্য নয়, সবার জন্য কিছু করার চেষ্টা করো, তাহলেই জীবন সার্থক হবে।